প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। করোনা অতিমারি নিয়ে সকলেই ব্যস্ত। ভয়ঙ্কর করোনার ছোবল থেকে বাঁচতে কতই না আয়োজন। অবশেষে ভ্যাকসিন এসে গেছে। হয়তো কয়েক মাসের মধ্যেই সেই সংকট মুহূর্তকে অতিক্রম করতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু আমাদের মাঝে করোনার চেয়ে অধিক গুণে ভয়ঙ্কর আরেকটি ব্যাধি ছড়িয়ে পড়ছে। সেটা কি? সেটা নিয়ে কি কেউ ভাবছি? কোনোভাবে ভ্রুক্ষেপ করছি না। অথচ এই সামাজিক মানব নির্মিত ব্যাধির সংস্পর্শে এসে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের আগামীর সোনালী ভবিষ্যৎ। দর্শক, হ্যাঁ, আমি সেটার কথাই বলছি। এলএসডি, কিশোর গ্যাং, পাবজি গেমস, ইয়াবা সেবন, টিকটক থেকে শুরু করে আরো অনেক অনলাইন বেসড গেমস অ্যান্ড অ্যাক্টিভিটি রয়েছে, যার প্রতি আকর্ষিত হয়ে ধ্বংসের দ্বার প্রান্তে পুরো কিশোর সমাজ, এমনটাই অনেকে মনে করছেন। প্রতিযোগিতামূলক সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হচ্ছে পাড়ায়, মহল্লায়, রাস্তায়, ঘাটে। এই অধপতন ঠেকানো না গেলে অপেক্ষা করছে ভয়ানক ভবিষ্যৎ, যার কোনো ভ্যাকসিন পাওয়া যাবে না বলে অনেকেই ভাবছেন, অনেকে মতামত দিচ্ছেন। কি সেই কিশোর গ্যাং? কারা ওরা? কি করে উত্তরণ হবে এই কালচার থেকে? এসব নিয়ে আজ কথা বলবো আজকের অতিথিদের সাথে। রয়েছেন আমার সাথে সাইফুল আজম বাবর আজহারি, প্রখ্যাত আলেম ও গবেষক। রয়েছেন গোলাম রাব্বানী, সাবেক সাধারণ সম্পাদক ডাকসু। রয়েছেন জনাব মোহাম্মদ ইব্রাহিম শুভ, চিকিৎসক ও মানবতা কর্মী। রয়েছেন তানভীর হায়দার, প্রখ্যাত অনলাইন অ্যাক্টিভিস্ট। আমি শুরু করতে যাচ্ছি জনাব সাইফুল আজম আজহারি, আপনাকে দিয়েই শুরু করতে যাচ্ছে। মুসলিম প্রধান দেশ হওয়ার পরেও কেন এত আমাদের সমাজে এত সংকট? কিশোর সমাজ কেন বিপথে যাচ্ছে? যদিও আমরা এখন পর্যন্ত মাদ্রাসার ছাত্র বা ধর্মীয় সংগঠনের কাউকে তেমন বৃহৎ পরিসরে এইসব অসঙ্গতির সাথে সম্পৃক্ততার খবর পাইনি। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আসলে ধর্মীয় অনুশাসন কতটুকু জরুরি এসব বিষয়ে, এবং ধর্মের ভিত্তিতে এইসব ব্যাপারগুলিকে কিভাবে অনুশাসনের কথা বলা হয়েছে। জনাব সাইফুল আজম আজহারি, আপনি জিজ্ঞেস করছেন। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক মহোদয়, আমাদের সাইফুর রহমান সাহেব। আমাদের সাথে আজকের প্যানেলে আলোচনায় যারা যুক্ত হয়েছেন, জনাব গোলাম রব্বানী সাহেব সহ আমাদের তানভীর তুষার সাহেব, প্রফেসর একজন আমাদের ইবনে সিনা হসপিটালের সম্মানিত ডক্টর, এবং আরেকজন আমাদের অনলাইন অ্যাক্টিভিস্ট। আমি সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি, সাথে সশ্রদ্ধ সালাম রাখছি যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে এখন যুক্ত হয়েছেন অথবা আমাদের আলোচনাটা পরবর্তীতে শুনবেন। আমরা সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। যে প্রশ্নটি আপনি করেছেন, আমি তার একটা প্রেক্ষাপট বলি। প্রেক্ষাপটটা বুঝতে হবে আগে মূল্যবোধ আসে কোত্থেকে। মূল্যবোধ বলতে মূল্যবোধ এবং অবক্ষয়, এই দিন সম্পর্ক একটা যেভাব দিন এবং আমরা আমাদের আরবিক এবং শিরক বলি, এবারে এক্সাক্ট অপোজিট, অ্যান্টোনিম হওয়া। আমরা সাধারণ অর্থই বলতে বুঝি মাদকাসক্ত, বা আমাদের কাছে এই বিষয়গুলো, আপনি যে বিষয়গুলো মেনশন করেছেন, এগুলো অবশ্যই অবক্ষয় না, এটা অবক্ষয়ের একটা পার্ট মাত্র। সোসাইটির অবক্ষয়টা হচ্ছে এরকম যে আমাদের প্রথমত আমাদের মূল্যবোধটা হচ্ছে, আমাদের কিছু দায়িত্ববোধ আছে। এই দায়িত্ববোধ এবং নিষ্ঠা, একনিষ্ঠতা। এখন দেখেন, আমরা অনেকে অনেক কাজ করি, আমরা অনেকেই কোটি টাকা দান করে ফেলি, কিন্তু সেখানে আমাদের নিষ্ঠা থাকে না। আমাদের কিছু আজম ভাই, আপনাকে আমার শুনতে একটু কষ্ট হতে পারে। আপনি মনে হয় ওয়াইফাই থেকে লগ ইন করেছেন। সামহাও আপনার ওখান থেকে বারবার আমার সমস্যা হচ্ছে, শুনতে একটু কেটে কেটে আসছে। আপনি দয়া করে কি বাকি আমাদের কেউ একটু আনমিউট করে বলুন। না, আপনার কথা একটু কেটে কেটে আসছে। আজম ভাই, আপনার কথাটা একটু কেটে কেটে আসছে। আপনার মনে হয় এখানে আমি আবার নেটওয়ার্কের সমস্যা আছে। আপনি নেটওয়ার্কটা একটু চেঞ্জ করবেন, যদি ওয়াইফাই থেকে থাকেন তাহলে মোবাইল নেটওয়ার্ক আসে। আমি আবার এন্টার করি, তাইলে আপনি অন্য একজনকে দিয়ে শুরু করেন। আমি আবার জি প্লিজ আরেকটা চেঞ্জ করুন, কারণ আপনার কথা শোনা যাচ্ছে না। গোলাম রাব্বানী, আপনার কাছে আসছি।
খুব স্পষ্টভাবে আপনি জানেন কিশোর গ্যাং আমাদের একদম গ্রামাঞ্চল পর্যন্ত ছেয়ে গেছে এবং পাড়ায় মহল্লায় ছেয়ে গেছে। এর জন্য আমি যখন গতকালকে একটা পোল দিয়েছি আমার গ্রুপের মধ্যে, সেখানে আমি দিয়েছি যে কিশোর গ্যাং সম্পর্কে একটু ধারণা জানতে চাই। সবাই কিশোর গ্যাংয়ের পেছনে রাজনীতিকে দায়ী করছে, যে রাজনৈতিক পেশি শক্তিকে সচল রাখবার জন্য এবং সক্রিয় রাখবার জন্য এই কিশোর সমাজকে ব্যবহার করছে রাজনীতিবিদরা। আপনিও একটা বিশাল একটা গ্রুপ চালাচ্ছেন, বাট আমরা যা দেখতে পাই যে সেই গ্রুপটা আপনি ভালো কাজে ব্যবহার করছেন এবং প্রতিনিয়ত আপনাকে আমরা রাস্তাঘাটে ভালো কাজের জন্য দেখছি। কিন্তু এই ধরনের গ্রুপ ব্যবহার করে অনেক রাজনীতিবিদ অন্যদিকে ধাবিত করছে এবং নিজেদের পেশি শক্তি হিসেবে ব্যবহার করছে, এরকম অনেকেই মনে করছে। আপনি কি মনে করেন? আপনি একটু আনমিউট করবেন, দয়া করে আনমিউট করে কথা বলবেন, আনমিউট করবেন। সরি, হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছেন? ধন্যবাদ ফেজ দ্য পিপল এবং সাইফুল সাগর ভাইকে। আজকে আরো যারা উপস্থিত রয়েছেন, রেলিভেন্ট পার্সনরা আছে। আমাদের মোহাম্মদ আজম ভাই কথা বলতে শুরু করেছিলেন দারুণ ভাবে ধর্মীয় মূল্যবোধ দৃষ্টিকোণ থেকে। আরো যারা আছেন তারা বলবে তাদের মতো করে। আমি আমার প্রেক্ষাপটে বাস্তব অভিজ্ঞতা থেকেই বলি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছেন যে 13-14 বছরের শিশুরের মতো বালাই আর নাই। কথাটা আমরা পড়েছি, আপনারা ছোটবেলায় পড়েছেন। তো বালাই বলতে কিন্তু এটা বোঝা হচ্ছে উঠতি বয়স, দুনিয়াটা রঙিন মনে হয়। আমরাও সেই বয়সটা পার করে আসছি। দেখা যায় যে 14 থেকে 18 একটা স্টেজ, তারপর 18 থেকে 25-26, 24 বা 5 হলে বিশ্ববিদ্যালয়ে যখন ফার্স্ট ইয়ার, তখন কিন্তু উচ্ছলতা থাকে। সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে এসে একটু ভারে কি আসে। আমরা যারা দেখেছি যে যখন বিশ্ববিদ্যালয় অঙ্গনে থার্ড ইয়ার, অনার্স থার্ড ইয়ার, অনার্স শেষ করে মাস্টার্সে যায়, তখন মনে হয় তার মধ্যে একটা মনে হয় যে না, এখন আসলে এটা করা উচিত না, এটা বললে মানুষ কি বলবে। অর্থাৎ কৈশোরের দুরন্তপনা বা যৌবনের যে উদ্দামতা, উচ্ছলতা, সেই বয়সটাকে হচ্ছে খুব ডেঞ্জারাস পিরিয়ড। মানে এইটাকে হচ্ছে আপনি বলতে পারেন যে নিউটনের সেই বোমার মতো। আপনি বোমাটা আপনাদের হাতে, সমাজের কাছে আছে, যৌবনের অফুরন্ত প্রাণ শক্তি। সেই বোমাটা দিয়ে আপনি মানুষ মারবেন না পাহাড় কেটে সভ্যতা তৈরি করবেন, সেটা কিন্তু আমাদের হাতে থাকে। অর্থাৎ এই যে বয়সটা অফুরন্ত প্রাণ শক্তি সম্পূর্ণ, আপনার 14 থেকে শুরু করে যদি আমি 24-25 ধরি, এই বয়সের মধ্যে আপনি এই উদ্যম যৌবনকে যে কোনো ভালো কাজে বা খারাপ কাজে লাগাতে পারেন। সূরা আল ফুরকানে, যদি আমি ভুল না করি, মহান আল্লাহ একদম স্পষ্ট ভাবে বলেছেন যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জীব, সে আশরাফুল মাখলুকাত করেছেন এবং ভালো মন্দের পার্থক্য নির্ধারণের সুস্পষ্ট যে শক্তি, বুঝ। মানুষ তো মানযোগ হুশ, মান এবং হুশ, মান সম্পদ থাকবে, হুশ থাকবে। এই হুশ দিয়ে, অর্থাৎ কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা আমি নিব কোনটা নিব না, কোনটা সমাজের জন্য, মানুষের জন্য, আমার পরিবারের জন্য, আমার জন্য ভালো হবে, মানুষ ভালো বলবে, আর কোনটা খারাপ বলবে, এইটুক বোঝার। যে খারাপ কাজ করছে, যে বিপথে যাচ্ছে, যে নেতিবাচক কাজে সম্পৃক্ত হচ্ছে, সেও কিন্তু জানে, এমন যে না বুঝে করছে। কারণ আল্লাহ তাকে সেই ভালো মন্দের, নিশ্চয়ই আমি তোমাদেরকে ভালো মন্দের পার্থক্য নির্ধারণের ক্ষমতা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, এবং এই জন্যই আমাদের এবং জিনদের বিচার হবে, অন্য কোনো প্রাণীর বিচার হবে না। একটা কুকুর অনিচ্ছাকৃত একটা এমন কাজ করলো যাতে একটা মানুষ পড়ে গিয়ে ব্যথা পেলো, ওই কুকুরের কিন্তু হিসাব হবে না, কারণ তাকে আল্লাহ ওই সেন্স দেন নাই, সেটা অনিচ্ছা করে ফেলেছে, কিন্তু মানুষকে দিয়েছেন। তো আমি এটুকু বলবো যে আপনার এই যে বয়সটা, এই বয়সটা কিন্তু একজন মানুষ তার নিজের যেমন একটা দায়িত্ব রয়েছে, তার পরিবারের দায়িত্ব রয়েছে, তার সারাউন্ডিংস এর, তার টিচারের, তার যারা ওই গার্ডিয়ান আছে, তার দায়িত্ব রয়েছে যে আমার ছেলেটা, আমার ছাত্রটা কোন পথে যাচ্ছে, কি করছে। প্রথম দায়িত্ব আমি বলবো গার্ডিয়ানের। আমি একদম আমার নিজের লাইফ দিয়ে বলি, যদি এটা বেশি ভালো হবে বুঝতে সবার। আমি উত্তরার রাজীব কলেজে পড়াশোনা করেছি। আর্মি নিয়ন্ত্রিত কলেজ ছিল, খুবই স্ট্রিক্ট ছিল, কিন্তু ওই সময়টা আপনার উত্তরাতে এখনো আরো বেশি, তবে আমাদের সময় ছিল যেটাকে বলা হয় গ্যাং কালচার। অর্থাৎ সেক্টর ধরে, ধরেন আমরা, আমাদের কলেজ ছিল 6 নম্বর সেক্টরে, আমরা 6 নম্বর সেক্টর, 7 নম্বর সেক্টর মিলে আমরা একটা গ্যাং করেছিলাম। অর্থাৎ রাজীব কলেজ, উত্তর হাই স্কুল এবং আরো 2-1টি স্কুলের আমাদের একটা বেস ছিল। আমরা 7 নম্বর সেক্টর, 18 নম্বর রোড, ওখানে আমরা নিয়মিত বসতাম, আড্ডা দিতাম, খেলতাম, এরকম। আবার 5 নম্বর সেক্টর, 4 নম্বর সেক্টর, ওদের একটা গ্যাং ছিল। তো প্রায় দেখা যেত এই দুই গ্যাং এর মধ্যে, গ্রুপের মধ্যে, দুই শ্রেণীর মধ্যে মারামারি হতো, একটা প্রভাব বিস্তারের বিষয়টা। অর্থাৎ একটা স্কুলে, তখন আমরা 9-10-এ পড়ি, 7, 8, 9, 10 বা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, কলেজ টাইম, এই টাইমের কথা বললাম যে এই বিষয়টা খুব কাজ করে। তবে ওই সময়ের তুলনায় এখন অনেক বেশি করছে। আমাদের সময় আমাদের অনেক বন্ধু বান্ধব আসলে ওই যে বলে যে তারা বুঝে নাই কোথায় থামতে হবে, কোথায় কন্ট্রোল করতে হবে, কোথায় আমার সীমানা,
ওই সীমা যখন লঙ্ঘন করেছে তারা কিন্তু বিপথে গেছে, উচ্চারণের কাছে, বা টার্গেটটা ফিল আপ করতে পারে নাই, বাবা মা স্বপ্ন পূরণ করতে পারে নাই। আমি হয়তো বা যেতে পারতাম সেই পথে, কারণ আমিও খুব উশৃঙ্খল বলবো না, কিন্তু অনেক দুষ্ট ছিলাম। সবসময় খেলাধুলা, বন্ধু বান্ধব নিয়ে পড়াশোনা করতে চাইতাম না। কিন্তু আমার আম্মু মানে আম্মু মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আমি বলবো যে এমন একটা মা পেয়েছি বলে আজকে আমি যতটুকু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, বা এই যে এত দুষ্টামি করেও যে এসএসসি ইন্টারে 2004 সালে 2006 সালে ডাবল এ প্লাস পেয়েছি। গোলাম রাব্বানী, আপনি বুঝাতে চাচ্ছেন যে পরিবারের শিক্ষাটা খুব দরকার, এবং বিশেষ করে মা খুবই বাবার দরকার। এবং আমি দরকার। একটু শেষ করি যে আমার আম্মুর কারণে কিন্তু আমি এই জায়গাটায় আমি একটু শেষ করি এখানে, যে অনেক বাবা মা দেখা যাবে সে অনেক বেশি উপার্জন করছেন, অনেক ক্ষমতা অধিকারী, অনেক কিছু ব্যস্ত, ছেলে মেয়েকে সময় দেওয়ার সময় নাই। এইটা কিন্তু খুব বড় একটা সাফারাইভ হবে, যে আপনি হাজার কোটি টাকার মালিক হন, আপনার সন্তান যদি মানুষ না হয়, আপনার সন্তানের কারণে যদি আপনাকে ছোট হতে হয়, মানুষ যদি গালি দেয়, ওই অর্থ সম্পদের কোনো মূল্য নেই, সুসন্তান যদি না হয়। সুতরাং এটা বাবা মাকে অবশ্যই এটা দেখতে হবে যে আমার সন্তান কি করছে, কোথায় যাচ্ছে, তার কোন আচরণ সন্দেহজনক কিনা, সে মাদক নিচ্ছে কিনা, সে খারাপ সঙ্গে মিশছে কিনা। আমার আম্মুর কারণে আমার আম্মু অনেকদিন আমাকে রাত 12টার সময় একটা মহিলা সে গিয়ে আমার ওই যে আড্ডা সেখান থেকে তুলে নিয়ে আসছে কান ধরে। কিন্তু গোলাম রাব্বানী ঠিক আছে, আমি আপনার কথা বুঝতে পেরেছি, সেটা একটা বয়স, সার্টেন এজ লেভেল পর্যন্ত সেটাকে কন্ট্রোল করা যায়। সব বাবা মা কিন্তু কন্ট্রোলের ক্ষমতাও রাখেন না। আপনি জানেন যে একটা সময় যখন সন্তান বড় হয় তখন বাবা মা অনেকটা অসহায় হয়ে যায় সন্তানদেরকে কন্ট্রোলের ক্ষেত্রে। সেক্ষেত্রে কন্ট্রোল করতে গেলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই পয়েন্টটাতে আসে বাইরে যে পয়েন্ট আপনি বলেছেন, রাইট? হ্যাঁ, আমি সেটাই আমি আমারটা দিয়ে বলছি। আমি ডাকসুর জিএস বা ছাত্রলীগের সেন্ট্রাল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি। আমাদের কখনো কিশোর গ্যাং বা রাজনীতি করতে এই ধরনের কোনো গ্যাং প্রয়োজন হয় নাই। অর্থাৎ গ্যাং বলতে নেগেটিভ কাজে ইউজ করা। হ্যাঁ, আমাদের বিভিন্ন পাড়া মহল্লা কেন্দ্রিক যারা রাজনীতি করেন বা লোকাল এরিয়াগুলোতে এটা কমন প্র্যাকটিস থাকে, যে এটা আসলে মানে শুধু রাজনীতিবিদের দোষ তা নয়। ইয়াং যারা আছে এরা 5 জন 7 জন 10 জন মিলে মনে করে কি আমরা এই যে একটা শোডাউন করছি, নাম্বার প্লেট ছাড়া বাইক ইউজ করছি, আমাদের চলাফেরা রাফ এন্ড টাফ, এইটাকে প্রোটেক্ট করার জন্য একজন বড় ভাই দরকার। তখন তারা কিন্তু করে কি একজন বড় ভাইয়ের আশ্রয় নেয়, লোকাল কাউন্সিলর বা দেখা যায় ছাত্রলীগের সভাপতি বা যুবলীগের অমুক তমুক কোন একটা ভাইয়ের কাছে তার আশ্রয় নেয়। তো ওই পক্ষের পাশে আশ্রয় নিচ্ছে, আবার সেই পক্ষ থাকে যে আমার বড় একটা গ্যাং আছে বা আমার হাতে 500 পোলাপাইন আছে, তাদেরকে আমি বললেই যে কোনো কিছু তারা অর্ডার করবে। তো আমি মনে করি এটা একটা ব্যাড কালচার, এটা থাকা উচিত নয়। গ্যাং বলেন, রাজনৈতিক গ্রুপ বলেন, যেটাই হোক, কম্পিটিশন হয় ভালো কাজের। যে আমি যদি 100 মানুষকে সাহায্য করি, আমার অপোজিট গ্রুপ বলবে যে আমি 200 মানুষকে হেল্প করব। মানে আপনি কিন্তু গোমর ফাঁস করে দিচ্ছেন একদম আপনার পুরোপুরি ইয়ার। তো আপনি যেহেতু জানেন যে এভাবে হয়, যে এভাবে বড় বড় নেতাদের বা বড় ভাইয়ের কাছে গেলে এই অবস্থার শিকার হতে হয়, সেটা থেকে উত্তরণের উপায় অবশ্যই আপনি জানেন। আপনি আমি একটু বলছি যে এখানে অনেকটা বিগত সময়ে লাস্ট 3-4 বছর যেটা আমাদের দেখা সবচেয়ে বেশি যেটা এফেক্ট করছে সেটা হচ্ছে টিকটক, লাইকি, এই দুইটা সোশ্যাল সাইট। এবং এর পাশাপাশি হচ্ছে আপনার ওই যে ফ্রি ফায়ার, পাবজি ধরনের কিছু গেমস আছে। বিগত 1.5 বছরে আপনি দেখেন, বা আগে থেকে 1.5 বছর বেশি হচ্ছে, কারণ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ, তাদের কোনো স্বাভাবিক পড়াশোনা নাই, গার্জিয়ান বা শিক্ষকদের চাপ নাই, মনিটরিং কম। এই সময়টাতে তারা কি করছে, অলস মস্তিষ্ক শয়তানের আখড়া বলা হয়। তো এই অলস মস্তিষ্কের কারণে তাদের মাঝখানে তারা কি করবে, দেখা যায় টিকটক, লাইকিতে তারা একটা এই বয়সটাতে একটা শো অফ করার টেন্ডেন্সি খুব থাকে। আমার মেয়ে সহপাঠীকে দেখাবো আমি এরকম বাইক স্ট্যান্ড করতে পারি, বা আমার এই অমুককে দেখাবো, বা আমি এখানে দিলে 10টা বেশি লাইক করবে, উল্টা ডিগবাজি খেতে পারি। এই ধরনের কাজগুলো করতে গিয়ে, বা আমি ভাই লোক একটা ভাবা রয়েছে, এই যে ইস্যুগুলো মানে ক্ষমতার বিষয়টা, পাওয়ারের ইস্যুটা তাকে খুব টানে। এই টানাতেই এই ইস্যুটাকে তাকে ইউজ করে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ, যে ওদের ক্ষমতা লাগবে, আমি ক্ষমতা দিব, আমার হয়ে কাজ করো। আবার দেখা যায় ওরা নিজে থেকেই, অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে এমন হয় তারা নিজে থেকেই শো অফ করার জন্য নিজেকে একটা, ওই যে আপনি দেখেছেন যে শাহরুখ খানের একটা মুভি ছিল, ওটার নাম মনে নাই, সেখানে ইগল গ্যাং নামে শাহরুখ খানের গ্যাং ছিল, ওদিকে টাইগার গ্যাং সামথিং একটা গ্যাং ছিল। এই গ্যাং কালচার কিন্তু দেশে দেশে, ইন্ডিয়া আমাদের মানে ম্যাক্সিমাম জায়গায় আছে, এরকম সব দেশে আছে। কিন্তু আমাদের দেশে এই টিকটক, লাইকির কারণে আমার মনে হয় এটা আসলে একটা সীমা লঙ্ঘন করে ফেলছে। সেটা সীমা লঙ্ঘন করতে গিয়ে সেই যে লোক টিকটক, লাইকি এগুলি আয়োজন করা, হ্যাঁ এগুলি আয়োজন করা, খেয়াল রাখতে হবে যে আমাদের বিটিআরসি বলেন, আমাদের যে মন্ত্রণালয় বলেন, আইসিটি যারা রয়েছে, তাদের মনিটরিং সিস্টেম, মনিটরিং মানে সরকারি সংস্থার কথা যেগুলো, এরা আসলে কতটুকু সম্ভব, আমরা বাস্তবতা নিয়ে কথা বলতে হবে। গোলাম রাব্বানী, আমাদের যারা সমাজের দায়িত্বশীল অবস্থাতে আছে, রাজনীতিবিদরা আছে এবং মা বাবা আছে, টিচাররা আছে, টিচারদের যে আমরা আগের যে সমীহ করতাম, এবং মাদ্রাসার শিক্ষা বলেন, সকল শিক্ষাকে আসলে শিক্ষার
শিক্ষার মতো করে গড়ে তোলার ক্ষেত্রে আমাদের ভূমিকাটাকে আসলে সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত কিনা সেটাও আপনার ভেবে দেখা উচিত বলে মনে করি। মোহাম্মদ সাইফুল আজম, আপনার কাছে আমি আবারও আসছি। আপনার ওই সময় আপনার কথা শুনতে পারিনি, আপনার কাছ থেকে যেটা এসেছে আসলে ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে কিভাবে বলা হয়েছে, যদিও আমরা খুবই আপনি গোলাম রাব্বি, আপনার কাছে আমি একটু জানতে চাইবো যে শিক্ষার ক্ষেত্রে একটা ভালো প্রভাব রাখে কিনা, কারণ এই সব যে কর্মকাণ্ডের কথা বলছি আমরা, সেখানে দেখেন আপনি মাদ্রাসার শিক্ষার্থীদের তেমন আমরা দেখি না। এটা বড় ধরনের একটা ব্যবধান, আপনার যত কথাই বলেন দেখি না। তাহলে শিক্ষার একটা এখানে ব্যাপার কি রয়েছে কিনা? অবশ্যই অবশ্যই রয়েছে, এটা কোনো উপায় নেই, কোনো উপায় নেই, এটা অবশ্যই রয়েছে। আমি বলবো যে ধর্মীয় মূল্যবোধ অনেক বড় বিষয়। হ্যাঁ, সাধারণ শিক্ষার্থীরা কেন যাচ্ছে, ধর্মীয় শিক্ষার্থীরা কেন যাচ্ছে, এটা একটু জানতে চাইবো জনাব সাইফুল আজম আচারি। ধন্যবাদ সাগর সাহেব, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আবার ক্লিয়ার। আল্লাহ করুক আপনি শুনতে পান। আপনার একেবারে যে প্রশ্নটি আপনি রেখেছেন, আমি গোলাম রব্বানী সাহেবেরও আলোচনা শুনতেছিলাম। আমি আপনার এক্সাক্ট প্রশ্নটা একেবারে ওটাই অ্যাড্রেস করি, তারপর আমার পুরানো বক্তব্যে ফেরত যাব। আমি এখন আপনি আমাদের করণীয় কি সে জায়গায় আসছি না, আমি করণীয় ইনশাআল্লাহ দ্বিতীয় পর্বে যদি আপনি সুযোগ দেন আমি মিক্স করব না। আপনি যে প্রশ্নটি করেছেন, প্রশ্নটি হচ্ছে মূল্যবোধ। এখন মূল্যবোধ শিক্ষা কে দেয়? সায়েন্স দেয়, আর্টস দেয়, কমার্স দেয়? এটা কি ফিজিক্সের সাবজেক্ট ম্যাটার? এটা কি কেমিস্ট্রি, ইকোনমিক্সের? এই যে মূল্যবোধ শিক্ষা দেওয়া, এটা কিন্তু কোনো বিষয়ের সাবজেক্ট ম্যাটার না, এটা সাবজেক্ট ম্যাটার হচ্ছে রিলিজিয়নের। কিন্তু আর আনফরচুনেটলি আপনি গত 1700 শতাব্দী, 1800 শতাব্দী, 1900 শতাব্দী এবং 2000 1700 শতাব্দী থেকে সেকুলারাইজেশন, প্রসেস অফ সেকুলারাইজেশন বলি আমরা এটাকে, প্রসেস অফ সেকুলারাইজেশন শুরু হয়েছে। 1700 শতাব্দীতে ছিল মানে সেকুলারাইজেশন অফ সায়েন্স এন্ড ফিলসফি, অর্থাৎ আপনি পুরা শিক্ষাকে ডক্ট্রিনাল যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশন থেকে একেবারে আলাদা করে মানে দুইটাকে সামনাসামনি দাঁড় করিয়ে দিয়েছে, বিজ্ঞান এবং ধর্ম। বাহ্যিকভাবে মনে হয় দুইটার মধ্যে অনেক বেশি কনফ্লিকশন, আসলে ঘটনা কিন্তু সেরকম না। আমি একটু পরে আসছি। 1800 শতাব্দীতে আরেকটা সেকুলারাইজেশন হয়েছে, এটাকে বলা হয় সেকুলারাইজেশন অফ পাওয়ার। সেকুলারাইজেশন অফ পাওয়ারের মধ্যে এই যে ফ্রেঞ্চ রেভলিউশন, তারপরে আপনার মুসলিম উম্মার খেলাফার ফল ডাউন, এরপরে আমেরিকান সিভিলাইজেশন রেভলিউশন, এগুলা ঘটেছে। স্টেট এবং এখানে ওয়েস্টার্ন কান্ট্রিতে স্টেট এবং পাওয়ার দুইটার মধ্যে একটা সেপারেশন হয়েছে। মানে স্টেট এবং অর্গান অফ দ্য স্টেট থেকে ধর্মকে এবং ধর্মের গ্রিপটাকে পরিপূর্ণরূপে আস্তে আস্তে সরিয়ে ফেলা হয়েছে। এরপরে থার্ড যেটা হয়েছে সেটাকে বলে সেকুলারাইজেশন অফ কালচার। সেকুলারাইজেশন অফ কালচারের মধ্যে আপনি আর্ট গ্যালারি হয়েছে, কনসার্ট হল হয়েছে, আপনি থিয়েটার হয়েছে, সিনেমা হয়েছে, এগুলা আপনার ওয়ারশিপ প্লেসের জায়গা নিয়ে নিয়েছে। এখন আপনার আর মসজিদে যেতে হচ্ছে না, এখন আপনার আর চার্চ, গির্জা বা অন্যান্য ধর্মের যে উপাসনালয়, সেই জায়গাগুলো এখানে নেওয়া হয়েছে। এটা একটা প্রসেস অফ সেকুলারাইজেশন। মূল ফোর্থ যে প্রসেস অফ সেকুলারাইজেশন, এটাকে বলা হচ্ছে আপনার এই যে এথিক্স এর মধ্যে, মোরালিটির মধ্যে, ওটাকে সেকুলারাইজ করা। এই চারটা মানে সেকুলারাইজেশন ধর্মের গ্রিপটাকে সব জায়গা থেকে কমিয়ে আস্তে আস্তে শূন্যের কোটায় নিয়ে আসছে। এটা কিছু কান্ট্রিতে 50% গ্রিপ নষ্ট হয়ে গেছে, কিছু কান্ট্রিতে 40%, কিছু কান্ট্রিতে একেবারে 0%-এ নামানো হচ্ছে। আপনি যদি এই পুরা আমি যে দেশগুলা বলেছি, আমি যেহেতু এখানে পুলিশে ছিলাম, আই ইউজ টু ওয়ার্ক অ্যাজ এ চ্যাপলেন ফর নর্থহ্যাম্পটন পুলিশ, তো আমি সোসাইটিকে খুব কাছ থেকে দেখার এবং এদের যে ক্রাইম এবং নেচার অফ দ্য ক্রাইমকে কাছ থেকে দেখার একটা সুযোগ হয়েছে। আপনি দেখেন আমি যে দেশে থাকছি, যেখান থেকে জয়েন করেছি, ইউনাইটেড কিংডম, এই দেশের মধ্যে আপনি দেখেন, আপনি যদি ক্রাইমের নেচার গুলা দেখেন আপনি অবাক হয়ে যাবেন। এখন মানে এমন এমন ক্রাইম যেটা 15-20 ইয়ার্স বিফোর, যখন রিলিজিয়নের গ্রিপ আরো ভালো ছিল, উন্নত ছিল, তখন এই নেচারের ক্রাইম গুলো আপনি সোসাইটিতে দেখবেন না। রিলিজিয়নের গ্রিপটা যত আস্তে আস্তে লুজ হয়ে যাচ্ছে, সোসাইটির মধ্যে ক্রাইম গুলো, আপনি যেই জিনিসগুলো মেনশন করেছেন সেটা পৃথিবীর সর্বত্র, গোলাম রব্বানী সাহেব বলেছেন পৃথিবীর সর্বত্র আছে। আমরা নিজেরা এখানে ইংল্যান্ডের মধ্যে সেম, আপনি একই জিনিস আপনি এখানেও পাবেন। এই জিনিসগুলা তৈরি হচ্ছে এই যে যখন থেকে আপনি ধর্মের গ্রিপটা লুজ করতে শুরু করেছেন, কিছু বিষয় আপনার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এই জিনিসগুলা থেকে আপনি মুক্তি পেতে চান। এখন মুক্তি কিভাবে পাবেন? মুক্তি পাওয়ার উপায় হচ্ছে আমাকে দেখতে হবে যে মূল্যবোধ শিক্ষা কে দেয়। এখন মূল্যবোধ শিক্ষা দেয় ধর্ম। আপনি যদি ধর্মকে সমাজ থেকে আস্তে আস্তে বিতাড়িত করতে চান, অথবা ধর্মীয় মানে ধর্মের যে গ্রিপ সেটাকে আপনি যদি লুজ করতে যান, তাহলে এই তাবৎ বিষয়গুলা আপনাকে ফেস করতে হবে। আপনি এখান থেকে আপনি মানে বিভিন্ন টক শো করবেন, আলোচনা করবেন, আমরা প্রত্যেকে যার যার অ্যাঙ্গেল থেকে কথা বলবো।
আমরা সব সময় বলি অবক্ষয়ের কথা, সোসাইটির মধ্যে অবক্ষয় হচ্ছে, কিন্তু ঠিক সেন্টার পয়েন্ট, মূল যে জায়গা করা দরকার সেটা আমরা বলি না। কারণ এখন মানে ধর্ম কথাটা বলা মনে হয় যে স্মার্টনেসের সাথে যায় না। আসলে মানে ঘটনা এমন হওয়া উচিত ছিল। ধর্মটা আসলে এখন আধুনিকতার সাথে, আধুনিকতার জীবন যাপনের সাথেও তো ধর্মকে রাখা যায়। ধর্মকে একদম পুরোপুরি সামনে নিয়ে আসলে পরেও দেখা যাচ্ছে আধুনিকতার সাথে অবশ্যই অনেকটাই, ধর্ম বলতে আমি ওইভাবে বলছি ধর্মীয় শিক্ষা, মানে উভয় শিক্ষাটাকে অবশ্যই। আমি আরেকটু কারেকশন করি আপনাকে। জি জি, আমি একটু কারেকশন করি। আধুনিকতা বলতে আসলে আমরা কি বুঝি? বৈজ্ঞানিক জীবনের কথা বলছি। জি জি জি, আমি এটাই বলছি আপনাকে যে আধুনিকতা বলতে আসলে কোনো জিনিস নেই। আমি 2021 মানে 2020 এর চেয়ে আমাদের দেশে যারা মাদ্রাসা শিক্ষার কথা বললে, সাইফুল আজম ভাই আপনার কাছে যেটা মানে অনেস্টলি স্পিকিং, আমাদের দেশে মাদ্রাসা শিক্ষাতে এখনো পর্যন্ত বৈজ্ঞানিক শিক্ষাটা সেই রকম ভাবে একদম উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলবার মতো সেরকম ভাবে দেওয়া হচ্ছে না, এটা বাস্তবতার নিরিখে বলতে হচ্ছে। সুতরাং আমরা সেখানে শুধুমাত্র ধর্মভিত্তিক শিক্ষাটাকে, তবে হ্যাঁ ধর্মভিত্তিক শিক্ষার ক্ষেত্রে যে এই ধরনের আজকের যে মূল বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, সেখানে যে ধর্ম শিক্ষাটা একটা বড় ধরনের প্রভাব রাখতে পারে, এটা প্রমাণ হলো যে আজকে যে বিষয়বস্তুর উপর আছে সেটার সাথে ধর্মীয় লাইনে যারা পড়াশোনা করছে শিক্ষার্থীরা কিন্তু এই সব গ্যাং বলেন, এই আপনার আসক্তি বলেন, এগুলো যুক্ত নেই। বড় ধরনের একটা উদাহরণ হতে পারে। আমি সাইফুল আজম আজহারি আপনার কাছে আবারও আসছি প্রতিকার নিয়ে, আরেকটু বলতে যাচ্ছেন? জি আরেকটু বলতে যাচ্ছি। আমি যে জিনিসটা আপনাকে বলতে চাচ্ছি, আমি একেবারে মাদ্রাসা শিক্ষার বিষয় বলছি না, কারণ ওই বিষয়ে আমি আপনার গত পর্বে আলোচনা করেছি। আমি এই পর্বে আর ওই বিষয়টা রিপিট করতে, আমি এক্স্যাক্টলি মাদ্রাসা শিক্ষার কথা বলছি না। আমি বলছি যে ধর্মের মধ্যে এটার সলিউশন আছে। এখন ধর্মীয় শিক্ষাটাকে আমি এটা করণীয় ক্ষেত্রে করবো যে রাষ্ট্র কি ধরনের ব্যবস্থা নিতে পারে, কিন্তু ধর্মটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন। যেমন সেকুলারাইজড, আমি বলছি না ইকোনমিক্স ইজ এ সেকুলার সাবজেক্ট, নো ডাউট। এখন আপনি ওই জায়গার মধ্যেও আপনার প্রয়োজন যতটুকু আপনার প্রয়োজন, কারণ আমি মানুষটাকে বুঝতে হবে মানুষটা কি। মানুষটা নিরেট স্পিরিচুয়াল না, আবার মানুষটা নিরেট না, মানুষ নিরেট ফিজিক্যালও না, মানুষ নিরেট স্পিরিচুয়ালও না। আমি যদি মানুষকে পরিপূর্ণরূপে স্পিরিচুয়াল বলতে যাই তাইলে সমাজ সংসার নষ্ট হয়ে যাবে। আর আমি যদি মানুষকে পরিপূর্ণরূপে বলতে চাই এটা শুধু ম্যাটারের নাম, ফিজিক্যাল, এটা একটা ফিজিক্যাল ম্যাটার, যদি এটা বলতে যাই তাহলে আপনি সমাজ এবং সংসার থাকবে কিন্তু শান্তি এবং এই যে ডিসিপ্লিন সেটা থাকবে না। দুইটাকে মেনটেন করার জন্য, কারণ মানুষের মধ্যে আমি যদি মানুষকে বিচার করি, মানুষ কি ধরনের জিনিস, মানুষের মধ্যে 3 ধরনের বৈশিষ্ট্য পাওয়া যায়। একটা বৈশিষ্ট্যে মানুষ একেবারে জীবজন্তুর মতো, জীবজন্তু খায় আমরাও খাই, জীবজন্তু পান করে আমরাও পান করি, ঘুমায় আমরাও ঘুমাই, এটার সাথে আমাদের সিমিলারিটিস এর আছে জীবজন্তুর সাথে। আরেকটা বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমাদের অ্যাঞ্জেলিক ক্যারেক্টার। অ্যাঞ্জেলিক ক্যারেক্টার কোনটা? আমরা আমাদের তসবিহ তাহলিল, আমাদের ভদ্রতা, নম্রতা, উদারতা, পরোপকারিতা, এগুলা হচ্ছে অ্যাঞ্জেলিক ক্যারেক্টার। আবার আরেকটা ক্যারেক্টারের দিকে আমি আমার সাথে ইভলের সাথে মিল, মানে আমরা যেটাকে শয়তান বলি, ইভলের সাথে মিল। যেমন আমি আপনাকে অহংকার করা, ধার্মিকতা দেখানো, আপনাকে ঠকানো, এই বিষয়গুলোর সাথে এখন মানুষ 3টা জিনিসের মিক্সচার, ফালুদা বলতে পারেন। এখন এই 3টা জিনিস যেহেতু বানিয়েছেন আল্লাহ আপনাকে, সেই যিনি বানিয়েছেন উনি আপনাকে একটা ব্যালেন্স ডায়েট দিয়েছেন, ব্যালেন্স ডায়েট দিয়েছেন। এই ব্যালেন্স ডায়েটটাকে আমরা ধর্ম বলি, ইসলাম বলি। এবং এই ব্যালেন্স, আপনি যদি এই ব্যালেন্সটা মেনটেন করতে ব্যর্থ হন, আপনি দেখেন 1400 বছর মুসলমানদের খেলাফত ছিল, 1400 বছর। এর পরবর্তীতে জিউইশ ক্ষমতা ছিল, এর পূর্ববর্তীতে খ্রিস্টান ক্ষমতা ছিল। 1000 বছর ধরে এরা রাষ্ট্র শাসন করেছেন অ্যাকর্ডিং টু দি রুলস এন্ড রেগুলেশন অফ রিলিজিয়ন। আপনি দেখেন কখনো কিন্তু এই প্রবলেম ফেস করতে হয়নি। যেই আপনি সেকুলারাইজেশনের মানে এগুলার ফল ডাউনের পরে ওয়েস্টার্নাইজেশন শুরু হয়েছে, আপনি ধর্মটাকে পরিপূর্ণরূপে বাদ দিয়ে দিচ্ছেন। আপনি মাত্র 150 থেকে 200 বছরের মধ্যে আপনি এমন ক্রাইম, আপনি বাংলাদেশে 15-20 ইয়ার্স এর ক্রাইম গুলার নেচার যদি আপনি মানে একটু অ্যানালাইসিস করেন, আপনি যদি রিসার্চ করেন, ইউ উইল বি অ্যামেজড। মা সন্তানকে খুন করে ফেলা, সন্তান মা বাবাকে খুন করা, আপনি বুঝতে পারছেন আমরা কোথায় চলে যাচ্ছি। তাহলে আমাদেরকে যদি আমরা ব্যালেন্সড পার্সোনালিটি চাই, তো আমাদের হিউম্যান বডি, আমাদের হিউম্যানসকে আল্লাহ রাব্বুল আলামিন যে আদলে পয়দা করেছেন, সৃষ্টি করেছেন, আমরা যদি প্রত্যেক ওই 3টা জিনিসের মধ্যে ব্যালেন্স মেনটেন করতে না পারি, আমার মনে হয় আমাদের সমস্যার সমাধান হবে না। আমাকে 2 মিনিট সময় দিলে না, আমি পরবর্তী কারণে আপনার কাছে আরো বিস্তারিত জানবো প্রতিকার নিয়ে, অবশ্যই আপনি সেটা বলবেন ধর্মের দৃষ্টিভঙ্গির আলোকে। ডক্টর মোহাম্মদ ইব্রাহিম, আপনি বলবেন, আপনি একজন প্রফেশনের ডাক্তার, এই যে ঘটনাগুলি
ঘটছে, যেগুলি অনেকগুলি নাম, এলএসডি, পাবজি গেমস, এগুলির সাথে আসলে মেডিকেলের সম্পর্ক কতটুকু? মানে মেডিকেল বলতে আমি বোঝাচ্ছি যে আসলে মানসিক আপনার বিকলাঙ্গতা বলেন, ডিপ্রেশন বলেন, ফ্রাস্ট্রেশন বলেন, রোগ, যদি আমি বলি যে এটা আসলে কোনো রোগ কিনা, এবং এই রোগ যখন এটা হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন তো এটা মেডিকেশন ছাড়া হবে না, এবং এটার জাতীয় অসুস্থতার কোনো মেডিকেশন আছে কিনা আদৌ, এবং কেন এদিকে ধাবিত হচ্ছে, এটার সম্পর্কে আপনি একটু বলুন দয়া করে, ডক্টর মোহাম্মদ ইকবাল। আহ, জি, আমার কথা কি শোনা যাচ্ছে? ক্লিয়ার, ক্লিয়ার। আহ, এখানে উপস্থিত শ্রদ্ধেয় আহ, সাইফুল ইসলাম, সাইফুর ভাই, তারপরে আমাদের রাজনীতিবিদ গোলাম রাব্বানী ভাই, আমার প্রিয় বন্ধু তানভীর হায়দার তুষার, এবং আমাদের আজম ভাই, এবং উপস্থিত যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সবার উপর আল্লাহর শান্তি, রহমত এবং করুণা বৃষ্টি ঝরে পড়ুক, এই বলে শুরু করছি। তো প্রথমত, আমরা যে বিষয়টি নিয়ে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে কিশোর গ্যাং। তো সাইফুর ভাই যেটা বললেন যে কিশোর গ্যাং এর সাথে একটা সাইকোলজিক্যাল ব্যাপার বা এটা কোনো রোগ কিনা, তো প্রথমত এই বিষয়টা কি করে হয়, যদি আমি যদি একটু প্রথম থেকে শুরু করি, যে কিশোর গ্যাং বলতে এমন কিছু মানুষ, এমন কিছু আহ তাগড়া যুবক, যাদের হয়তো একটু চুলটুল কালার থাকতে পারে, হাতে ব্যাকলাইট থাকতে পারে, গলায় চেন থাকতে পারে, বা তারা হয়তো সবাই একসাথে মিলে একটা, মানে মানুষ দেখলেই ভাববে যে এদের একটা আলাদা উদ্দেশ্য আছে, তার একটা একটা একসাথে তাদের একটা সমাবেশ আছে, বা তারা হয়তো এমন কিছু করতে যাচ্ছে যেটা সাধারণ মানুষ আসলে করতে ভয় পায়। তো এদের সবার পিছনেই একজন বড় হয়তো প্রভাবশালী কারো হাত থাকে। তো যেটাই হয়, তো আমরা যেটা দেখতে পাই যে এই ধরনের মানুষগুলো অনেক সময়, যেমন আমার চেম্বার ওই দিন একটা মা এসেছেন তার ছেলেকে নিয়ে। তার ছেলের সমস্যা কি, সে সারাদিন হচ্ছে গেমস খেলে, সারাদিন সে একা একা থাকে, ফোনে কাদের সাথে জানি কথা বলে, এই ধরনের সমস্যা। তো তার মা খুবই চিন্তিত, তাকে কাউন্সিলিং করতে বললো। তো এই ধরনের ক্ষেত্রে যেটা বললেন যে হ্যাঁ, আমরা মেডিকেশন দেই, অনেক সময় আমরা অনেক ধরনের ওষুধ দেই, এবং এক সময় এটা হয় যে সে এই ধরনের ওষুধ না খেয়ে হয়তো পরবর্তী আর ঘুমাতে পারে না, একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যায়। সাইফুর ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি না। না, আহ, বলুন, আপনি বলুন, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। তো যেটা দেখা যায় যে তাদের এক সময় ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যায় এবং ওই ওষুধ ছাড়া তারা চলতে পারে না, এমন অনেক ইতিহাস রয়েছে। বাট মূল বিষয়টা হচ্ছে সাইকোলজিক্যাল। আমরা তাদেরকে কাউন্সিলিং করি, কাউন্সিলিং করে বুঝাই যে এই জিনিসটা এভাবে করো। যেমন যে সমস্যাটা হয়, এই ধরনের যুবকরা একটা ফ্রাস্ট্রেশনে ভুগে এবং তাদের জীবনের একটা লক্ষ্য থাকে, একটা পাওয়ারফুল একটা পর্যায়ে যাওয়া, বা হচ্ছে তারা এমন কিছু করবে যাতে সমস্ত মানুষ তাদেরকে ভয় পাবে, বা এমন কিছু তাদের একটা সমাজে অবস্থান থাকবে যেটা আসলে নর্মাল মানুষজন পারবে না। তো এই যে সমস্যাগুলো, এই যে অবস্থানগুলো তারা সমাজের জন্য তৈরি করতে চাচ্ছে নিজেদের, এটা আসলে আহ আস্তে আস্তে হয় না। প্রতিটা ছেলে, প্রতিটা মেয়ে যখন তারা একদম বাচ্চা থাকে, তাদের কিন্তু স্বপ্ন থাকে বাবা মার পক্ষ থেকেও যে তোমরা বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। তারা কিন্তু এটাই বলে যে আমরা একসময় ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো। কিন্তু পরবর্তীতে দেখা যায় এই ছেলে মেয়েগুলোই একটা সময় কেউ হচ্ছে কিশোর গ্যাং এর একজন হয়ে যাচ্ছে। যেমন আপনি যমুনা টিভির যদি একটা প্রতিবেদন দেখলাম, সেখানে বলা হয়েছে যে ঢাকায় প্রায় 78টি কিশোর গ্যাং রয়েছে এবং এর মধ্যে প্রায় 200-র অধিক সদস্য রয়েছে। তো এই যে এদের কাজগুলো হচ্ছে বিভিন্ন ছিনতাই করা, বিভিন্ন জায়গায় মেয়েদেরকে উত্ত্যক্ত করা থেকে শুরু করে মানুষদেরকে মারধর করা। তো এই জিনিসগুলো কিন্তু একদিনে হয় না, এবং এই জিনিসগুলো একদিনে যে ডাক্তারের কাছে নিয়ে গেলে সমাধান হবে ব্যাপারটা এমন না। তো আমি যেটা ফিল করি এবং আমার পার্সোনাল কাউন্সিলিং আমি এই পর্যন্ত যেগুলো দেখেছি সেটা হলো যে এই সমস্ত মানুষকে ধর্মীয় মূল্যবোধ থেকে যদি কাউন্সিলিং করা যায়, তাকে যদি বোঝানো যায় তুমি কি পাপ করতেছো, তোমার অবস্থানটা আসলে তোমাকে আখিরাতে কোন দিকে নিয়ে যাচ্ছে, পাশাপাশি তোমার তোমার এই কাজগুলো সমাজের জন্য কতটুকু ক্ষতিকর, তখন সেই মানুষগুলো না খুব ভালো করে বুঝতে পারে। যেমন লাস্ট টাইম যেটা বললাম যে আমার একটা পেশেন্ট ছিল, তাকেও যখন আমি কাউন্সিলিং করে বুঝালাম ইসলামিক দৃষ্টিকোণ থেকে যে তোমার এই কাজগুলো কিন্তু ইসলামের সাথে যাচ্ছে না, হ্যাঁ তুমি রাত ভরে গেমস খেলতেছো, দিন ভরে ঘুমাচ্ছো, তোমাকে আমি ওষুধ দিতে পারি, বাট এই ওষুধ কতটুকু কাজ করবে, তোমার মধ্যে যদি মূল্যবোধ না থাকে, তুমি যদি আল্লাহকে ভয় না করো। ওষুধটাও কি মানে মনকে রিপ্লেস করার ওষুধ? মানে এটা তো আসলে কিউরেবল কোনো কিছু না, বা এটা ওই যে কোনো ধরনের অন্য অসুস্থতার মতো না যে ভালো হয়ে যাবে, ঘায়া হয়েছে এখন ওষুধ দিলে, অ্যান্টিবায়োটিক দিলে ভালো হয়ে যাবে, ব্যাপারটা তা না। ওই ওষুধগুলি আসলে মনকে অ্যাডজাস্ট করার জন্য, বা মনকে মনকে তার, তো জি, আপনি যেটা সেখানে বলেছিলেন, কাউন্সিলিংটাই ভেরি ইম্পর্টেন্ট, এবং সেই কাউন্সিলিংটার মধ্যে আপনি মনে করেন যে ধর্মের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সম্ভব? 100%। আপনি যদি কাউকে যদি ইসলাম বুঝাতে পারেন, প্রকৃত ইসলাম যদি বুঝাতে পারেন, তাকে আর কিছুই বোঝাতে হবে না, সে নিজে নিজের রাস্তা খুঁজে নিবে। আপনি প্রকৃত ইসলাম বুঝালে সে ব্যক্তি কোনোদিন অন্যায় পথে যাবে না, সে ব্যক্তি সবচেয়ে ভালো দেশপ্রেমিক হবে, সে ব্যক্তি সবচেয়ে ভালো মানুষ হবে, সে ব্যক্তি সবচেয়ে মেয়েদের সম্মান করবে, সে ব্যক্তি মা বাবার ভালো সন্তান হবে,
সে ব্যক্তি দেশের একজন আদর্শ নাগরিক হবে যদি আপনি তাকে সঠিকভাবে কিন্তু ইসলামটা বোঝাতে ধর্মের পারেন। মধ্যে তো উগ্রতা শেখানোর কথাও শুনতে পাচ্ছি আমরা, যে ধর্মে উগ্রতা শেখানো হয়, সেখানেও তো উগ্রতার কথা বলা হচ্ছে। ধর্মের মধ্যে কখনো উগ্রতা শেখানো হয় না, ইসলামের মধ্যে যে জিনিসটা সঠিক সেটাই শেখানো হয়। এখন সঠিক অনেক জিনিস উগ্রতা মনে হতে পারে, যেমন আপনি যদি সৌদি আরবের প্রতি খেয়াল করেন, সেখানে চুরি করলে হাত কেটে দেয়। এখন আপনি বলতে পারেন এটা উগ্রতা, এটা কেন করবে, হাত কেটে দিবে, কিন্তু এটা ইসলামের নিয়ম। ইসলামের নিয়ম অনুযায়ী কেউ যদি এখন হাত কেটে দেয়, ধর্মীয় ওই ওই দেশে এই নিয়মটা আছে, তো সেটা আপনি উগ্রতা বলতে পারবেন না। এবং এই ক্ষেত্রে দেখুন যে এই যে উগ্রতা, যেটা আপনার কাছে উগ্রতা মনে হতে পারে বা আমাদের অনেক সুশীলদের কাছে এটা উগ্রতা মনে হতে পারে, কিন্তু এই উগ্রতার কারণে কিন্তু সৌদি আরব সহ যে সমস্ত দেশে ইসলাম খুব ভালোভাবে ফলো করা হয়, সেই সমস্ত দেশে কিন্তু চুরির সংখ্যা কম। তো যেটাকে আমরা উগ্রতা ভাবি, বা আমি আমি সরাসরি এখানে বলতে পারি যে আসলে ইসলামের চাইতে একটা ভালো ভালো বিধান যে কোনো ক্ষেত্রে কেউ দিয়ে দেখাক, আমি চ্যালেঞ্জ করতেছি, সেই বিধানটা যে কোনো ক্ষেত্রে যে দিবে সেটা কোনো না কোনো ভাবে সমাজের জন্য ক্ষতিকর হবেই। এটা আপনি যেভাবেই করেন না কেন। তো ইসলাম কখনো উগ্রতা শিক্ষা দেয় না, তবে এটা সত্যি যে কিছু কিছু মানুষ আছে যারা ধর্মের উল্টাপাল্টা ব্যাখ্যা করে সেই ক্ষেত্রে মানুষকে উগ্র পথে নিয়ে যায়। তবে প্রকৃত ইসলাম কখনো উগ্রতার শিক্ষা দেয় না, সেটা সবসময় সহনশীলতার শিক্ষা দেয় এবং সৌন্দর্যের শিক্ষা দিয়ে থাকে। যে আসলে যে কোনো ধর্মেই সহনশীলতার একটা শিক্ষা আছে, এবং সেই যে যার ধর্মকে যদি সঠিকভাবে আপনার গভীরভাবে পড়াশোনা করে শিখতে চায়, সেখানে শান্তির এবং অবশ্যই একটা সমাধানের কথা অবশ্যই দেয়া আছে। সেখানে যার যার মতো করে সে শিখলে আমি মনে করি যে শুধুমাত্র ইসলামের, সব ধর্মের প্রতি ভালো জি। একটা দৃষ্টিভঙ্গি রাখাই দরকার। আর তানভীর তুষার, আপনার কাছে আমি আসছি। আপনি ব্যাপক ভূমিকা রাখছেন অনলাইন অ্যাক্টিভিজমের মধ্যে, আপনি খুব অ্যাক্টিভ এবং সক্রিয়, এবং আপনার একটা ভালো প্রভাব রয়েছে সেখানে। আপনি জানেন যে অনলাইন আসক্তিটার ব্যাপারে আপনি মনে হয় এখানে সবচেয়ে বেশি ভালো জানবার কথা। অনলাইন আসক্তির মধ্যে বিশেষ করে কয়েকটি গেমসের নাম আমরা শুনতে পেয়েছি। পাবজি বলেন, তারপরে আপনার টিকটক বলেন, অন্যান্য অনেকগুলি গেমসের কথা শুনতে পাচ্ছি, বা অন্য অনেক প্ল্যাটফর্মের কথা শুনতে পাচ্ছি, যেসব আসক্তির কারণে আমাদের যুব সমাজ এখন হুমকির মুখে, যে কারণে আমরা আজকে আলোচনা এখানে বসছি। আপনার কাছে জানতে চাইবো যে কেন আসলে কোন পয়েন্টে একটা কিশোরকে মানে কন্ট্রোলে রাখা উচিত, যে যখন মানে আসক্তি পর্যন্ত যাতে না যায়। আপনার কাছ থেকে সেটা জানতে, এরপর আমরা যাব প্রতিক্রিয়া নিয়ে কথা বলবো। আচ্ছা, প্রথমেই ধন্যবাদ শেফির ভাইকে এরকম একটা প্ল্যাটফর্মে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। পাশাপাশি শুরুর দিকে গোলাম রব্বানী ভাইয়ের কিছু কথা আমরা শুনছিলাম, এর পাশাপাশি আমরা আজম ভাই থেকেও একটা ধর্মীয় ব্যাখ্যা পেলাম, এবং এজ এ ডক্টর হিসেবে আমার দিনী ভাই ইব্রাহিম ভাই বেশ সুন্দরভাবে ব্যাখ্যা করলেন রিসেন্ট যে কেসগুলো ডিল করতেছেন সেগুলোতে কি ধরনের কিশোররা আসতেছে, এবং বর্তমান সময়ে আই থিঙ্ক একদম প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল তুলে ধরলেন। আম, সবাই যেহেতু অনেকগুলো বিষয় টাচ করছেন, আমি একটা ডিফারেন্ট ওয়েতে জিনিসটা টাচ করতে চাই। সেটা হচ্ছে, কেউ আমরা কিশোরদের অন বিহাফ কথা বলতেছি না। হয়তো আমরা একটা উপর থেকে দেখতেছি যে বিভিন্ন অ্যাক্টিভিটি হচ্ছে, চারপাশে বিভিন্ন রকম খারাপ নিউজও আসতেছে, কিশোররাই বিভিন্ন রকম অপরাধের সাথে কানেক্টেড। বাট তাদের অন বিহাফে কি আমরা একটু কথা বলতে পারি কিনা? যদি সাইফুল ভাই আমাকে অনুমতি দেন তাহলে এটা দিয়ে আমি শুরু করতে পারি। জি শিওর, প্লিজ। ওকে। এই মুহূর্তে যারা দেখতেছেন, ডোন্ট গেট আউট এন্ড টেক আ মিম আউট অফ দিস, বাট একটু স্ট্রিক্টলি সিরিয়াস কিছু কথা বলতে চাই, এগুলা আই থিঙ্ক সবার সামনে প্রেজেন্ট করবো, এন্ড দেন আমার সিনিয়ররা এখানে আছেন, ওনারা অবশ্যই এটা একটা প্রপার সমাধান দিবেন। আমি ফিল করি কিশোর গ্যাং তৈরি হোক বা এরকম কোন অপরাধ কর্মে জড়ায় যাওয়ার প্রথমেই যে জিনিসটা সবচেয়ে বেশি মিসিং, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের ফ্যামিলির সাথে লিঙ্ক আপটা হচ্ছে না। যাদেরই আপনি দেখেন অপরাধের সাথে জড়িত, এদের ফ্যামিলি কোনো না কোনো দিক থেকে অনেক ডিপ্রেসড এন্ড আপসেট তাদের অ্যাক্টিভিটির জন্য। একটা ছেলে কেন ঘন্টার পর ঘন্টা গেমে টাইম দিচ্ছে, ওকে যখন শাসন করতে যাওয়া হয়, ওকে সবার প্রথমে কোশ্চেন করা হয় এটা বন্ধ করো, সারাদিন এটা নিয়ে পড়ে আসছো, এটা অফ করে আরেকটা কাজ করো। ওর যদি আরেকটা কাজ ভালো না লাগে, মন থেকে জিনিসটা ভালো না লাগে, সে কিন্তু ওটা ছেড়ে আসবে না। অবশ্যই হি ফাউন্ড অর শি ফাউন্ড সামথিং অন দ্যাট টিকটক অর অন দ্যাট প্ল্যাটফর্ম, যেটার জন্য এত বেশি ওটার প্রতি অ্যাটেনশন তার। আপনি বলতে পারেন হ্যাঁ, আমরা সবাই কোনো না কোনো জিনিসে কিন্তু একটু হলেও ছোটবেলা থেকে খুব পছন্দ করি। এখন অনেকের জন্য সেটা হয়তো গেমস ছিল। আমরা যারা দেখতেছি দর্শকরা প্লাস আমাদের এখানে যারা প্রেজেন্ট আছেন, খুব ছোট ছোট কিছু গেম আমরা হয়তো আমাদের কাজিন হোক বা বড় ভাইয়ের কোনো কম্পিউটার হোক খেলেছি। একটা সময় সবারই হাতে ভাইস সিটি হোক, হাউস অফ দ্য ডেড হোক, মুস্তফা হোক, এরকম কিছু ছোটখাটো গেম খেলার অভিজ্ঞতা আছে। বাট একটা সার্টেন এজের পর আমরা কেউ না কেউ কোনো না কোনো কাজে ব্যস্ত হয়ে গেছি। তো যারা এখন একদম ডিপলি নিমজ্জিত গেমের এই ফিল্ডগুলোতে বা টিকটক বা লাইকের মতো প্ল্যাটফর্মগুলোতে, আপনি একটু খেয়াল করে দেখবেন তাদের সবারই কোনো না কোনো একটা দিকে ছুটছে, মেবি টু টেক দ্য নেক্সট লেভেল। গেমে হলে সেটা আমার থেকে বেটার যে আমি তাকে
পার করে যাব, ও আমাকে এরকম একটা জিনিস দেখাইছে, হ্যাঁ আই ক্যান ডু দ্যাট বেটার, এরকম একটা ড্রিম তাকে দেখানো হচ্ছে, উইচ ইজ এন্ডলেস, এখানে কোনো শেষ নেই। গেমের জন্য এই জিনিসটা মানে আসক্ত হয়ে যাওয়ার পিছনে ওয়ান অফ দ্য মেইন রিজন। আপনাকে কনস্ট্যান্ট ছোট ছোট অ্যাচিভমেন্টের মাধ্যমে দেখানো হচ্ছে আপনি বিজয়ী হচ্ছেন, আপনি কিছু পাচ্ছেন, যেটা রিয়েল লাইফে হয়তো কোনো একটা পরিশ্রম করে অ্যাচিভ করতে হয়, সেটা গেমের মধ্যে কিছু স্টেপ পার করলেই হয়ে যাচ্ছে। লেটস সে মানুষ কিন্তু পয়েন্ট অর্জন করতে খুব পছন্দ করে। আমি যদি আপনাকে বলি, বা আপনি সবার মধ্যে খুব ভালো কথা বলছেন, সবাই 5 পাচ্ছে, আপনি পাবেন 10, অবশ্যই আপনার মধ্যে কিন্তু একটা এক্সাইটমেন্ট কাজ করবে, ওকে আমি 10 পেয়েছি, আমি নেক্সট 20 পেতে চাই, লেটস সি হোয়াট আই ক্যান ডু। সো আমি জাস্ট হয়তো আমার কিশোর লাইফে মানে এন্টার করছি কিছুদিন, মানে পার করেছি, কয়েকটা বছর হয়তো হয়েছে, বাট আই ক্যান স্টিল ফিল আমি ওই টাইমটাতে আমার চোখের সামনে যা যা দেখতাম, নাথিং ইজ ডিফারেন্ট। মেবি 2016-17 এই কিশোর গ্যাং ওয়ার্ডটা কিন্তু এতটাও আমাদের কানে বাজতো না। কয়েকটা ইনসিডেন্ট হওয়ার পরে উই থট লাইক কিশোর গ্যাং এরকম করছে, নিউজে চলে আসছে, দেন আই শুড মেক এ গ্যাং। একটা অপরাধ কর্ম হয়েছে, এটা নিউজে চলে আসছে, ওকে আমি আমার বন্ধু বান্ধব নিয়ে একটা গ্যাং করে ফেলি, মেবি উই ক্যান বি অন দ্য টপ লিস্ট। এই যে একটা গ্যাং তৈরি করার মানসিকতা কোথা থেকে আসছে, হোয়াট ওয়াজ দ্য অরিজিন, এই জিনিসটা নিয়ে আমার মনে হয় মা বাবারও মানে একদম অনেস্ট কথা বলতে প্যারেন্টসদের একটু পড়াশোনা করা উচিত। আপনার ছেলে মেয়ে কেন এই গেমে ডুবে আছে, একটু বসেন ওর সাথে, বসেন একটু কথা বলেন, কি করতেছো একটু জানেন। একটা ধমক দিলে কিন্তু বাচ্চা কাচ্চা মানে যারা আমরা এই কিশোর গ্যাং নিয়ে কথা বলছি বা কিশোরদের নিয়ে কথা বলছি, দেখবেন এইসব ছেলে মেয়েদের মেজাজ খুব অল্পতেই বিগড়ে যায়। একটু কথা বলতে যান, ছোট বাচ্চাদেরই দেখেন কিরকম ট্যাব এবং মোবাইল বা এই প্ল্যাটফর্মগুলো কিরকম আসক্ত, এটা কোনো মানে ইমাজিন করা যায় না আজকাল। আপনি কথা বলতে যান, সে কথা বলবে না, সে বলবে হ্যাঁ আই গট মাই ফ্রেন্ডস ওভার দেয়ার, আমার প্যারেন্টস এর কি দরকার। অনেস্টলি স্পিকিং প্যারেন্টসের সাথে লিঙ্কটা একদমই নাই আমাদের। এন্ড দেন কামস অলং একটা বাচ্চার মা বাবা কতটা টেনশনে পড়তেছে যে আমার বাচ্চা আমার সাথে কথা বলছে না, ওয়েল আপনি অ্যাটেনশনটা কি দিছিলেন কিনা। আজকে সরি আমি একটু আই এম বিং ভেরি অনেস্ট এন্ড প্র্যাকটিক্যাল, আমরা যা দেখতেছি এটা কিন্তু আমাদেরই রিফ্লেকশন। ঠিক আমাদের কয়েকটা ইয়ার মানে ওরাই তো ছোট তাই না, সর্বোচ্চ 10 বছর 12 বছর ছোট হবে আমাদের থেকে, আমাদেরই কিন্তু রিফ্লেকশন। মেবি উই শোড দেম দ্য রং ওয়ে, মানে being very honest about this, Shaifur bhai, if this is going on the wrong context or not, but I'm trying to tell the truth, আমাদের থেকেই রং জিনিসটা আসলে শেখানো হয়েছে, and maybe this is where we play a major role. আমরা সারাদিন কিশোরদেরকে সারাটা দিন ওদেরকে ব্লেম করে গেলাম যে ওরা গ্যাং তৈরি করছে, ওরা একটা খারাপ কাজ করছে, বাট মেবি দ্যাট মানে লার্নিং দিস ফ্রম আস, তাই না, কোনো না কোনো ভাবে কোনো না কোনো দিক থেকে। মেবি আমাদের অ্যাক্টিভিটি, আমাদের আচরণ, আমাদের ওদের সাথে বিহেভিয়ার, একটা ফ্যামিলি ইট শুড বি এ বন্ড, বাট বাবা আলাদা মা আলাদা। রব্বানী ভাই অলরেডি বলছিলেন একদম শুরুর দিকে, আমি যদি ভুল না হয়, যে উনার মা কিন্তু ওনাকে সবসময় গাইড করতেন, খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশন থেকে নিয়ে আসছেন ওনাকে বাসায়, যে না তুমি এই সময় বাসায় থাকা উচিত। দেন কামস অলং ধর্ম, আপনার মা বাবা যদি ধর্মীয় নলেজটা প্রপারলি তারাই না জানেন, তারা ছেলে মেয়ের কাছে কি ডেলিভার করবে। কিশোররা আজকে একদিনে এখানে আসে নাই, এবং মানে আল্লাহ ভালো জানেন সামনে আমাদের দিন কি জন্য অপেক্ষা করতেছে। আমি প্রায় ভয় পাই বিভিন্ন রকম ইনসিডেন্ট যখন হয়, যখন আমি দেখি আই জাস্ট ক্যান গো অ্যান্ড ব্লেম দ্য গেম। এটা আমি সত্যি কথা বলছি, আমি গেমটাকে ব্লেম করতে পারি না। আমার মনে হয় যাদের এই মানে পাবজি এবং ফ্রি ফায়ার বলেন, মানে এটা নিয়ে একটু একটু পরে বলতেছি, বাট আই ক্যান জাস্ট ব্লেম দ্য প্ল্যাটফর্ম। এখানে অনেক ভালো জিনিসও হচ্ছে, মানে টিকটক এবং লাইকের মধ্যে কিছু ভালো জিনিস আমি দেখছি, বাট মেজরিটি ইজ লাইক আমার ফেম দরকার, আমার অ্যাটেনশন দরকার। এই জেনারেশনের ম্যাক্সিমামের উপর এই এফেক্টটা যে আমার অ্যাটেনশন দরকার। অ্যাটেনশন কেন দরকার? কারণ ফ্যামিলি থেকে অ্যাটেনশন পাচ্ছি না। মেবি দ্যাট ওয়াজ দ্য স্টার্ট। খুব ব্রুটালি মানে আপনি সংঘবদ্ধ হয়ে কোনো একটা অসামাজিক কার্যক্রম করার ক্ষেত্রে উৎসাহী বেশি হওয়াটা ওই বয়সের জন্য এটা খুবই স্বাভাবিক, কিন্তু ওইটাকে অবজার্ভ করে মনিটর করে তাদেরকে কন্ট্রোলে রাখাটা হলো এখন মানে মৌখিক ভূমিকা রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা হলো আপনার প্যারেন্টসদের ক্ষেত্রে। আপনি বলছেন তাদের আমি জাস্ট গিভ মি 2 মিনিটস টু ফিনিশ দিস আপ। জাস্ট ওই জায়গা থেকে যদি আপনি একটু রিফ্লেক্ট আপনি নিজের দিকে আন, ফ্যামিলি অ্যাক্টিভিটি বলতে আমাদের কিন্তু তেমন কিছু নাই। মেবি সারাদিন তুমি ভাত খাইছো কিনা, ঘুমাইতে যাও, নামাজ পড়তে হইলে যারা মানে একটু রিলিজিয়াস ফ্যামিলি আছেন মেবি নামাজ পড়ে আসো, এই ওয়াই ডোন্ট ইউ পুট সাম টাইম টু ডু সামথিং উইথ ইউর সান অর ডটার। মানে কেননা ছেলে মেয়ের সাথে একটু সময় নিয়ে তাদের সাথে কোনো একটা ফান অ্যাক্টিভিটি করেন। সত্যি কথা বলতে এরকম অ্যাক্টিভিটি নাই মানে বাংলাদেশে অনেক জায়গায়। এই জায়গার মধ্যে একটা লেয়ার বা একটা গ্যাপ হয়ে গেছে। কিশোররা বা একদম ইয়াং জেনারেশন মানুষগুলো শাসনের নামে গ্যাপ রাখা মানে লাইক লিটারালি আপনি যদি দেখেন মানে আমাকে ভয় করবে, সুতরাং তার সাথে বেশি মিশলে সে আমাকে ভয় কমিয়ে দিবে, তার সাথে দূরত্ব রাখতে হবে। মানে আমার বাবার সাথে কথা বলতে পারি না, আমি শেয়ার করতে পারি না, কারণ সে কিছু বললে চিল্লায় ওঠে।
মেবি দ্যাটস ওয়্যার আপনার ছেলে বা আপনার মেয়ে আপনার সাথে ডিসকানেক্টেড হওয়া শুরু হয়ে গেছে। এবং জাস্ট ইমাজিন করেন আপনারও বেবি আছে, ইউ মে অলসো রিয়ালাইজ, এখানে যারা আছেন বাচ্চারা কিন্তু বড়দের থেকে শিখে একদম ছোট থেকে। একটা সার্টেন এজ পর কিন্তু তারা সারাউন্ডিংসটা দেখে ঠিক আছে আমি কোথায় আছি, বাবা আমাকে টাইম দিচ্ছে কিনা। ওই যে একটা আলাদা হতে থাকা এই গেম বা এই প্ল্যাটফর্ম লাইক বা টিকটক বলেন, মেবি সামনে আরো 10-15 হাজার প্ল্যাটফর্ম আসবে, এরা হারায় যাবে। they will find friends and family on that platform rather looking into their houses. আমি জাস্ট লাস্ট একটা কথাই বলবো আমার দিক থেকে, মানে বিফোর রাইজিং দিস টু দ্য টপিক, ইনিশিয়াল যে কোশ্চেনটা ছিল ইম্প্যাক্ট, এই সোশ্যাল মিডিয়া মানে অ্যাপস গুলোর কথা বলেন প্লাস এই গেমিং প্ল্যাটফর্ম গুলোর কথা বলেন, প্রত্যেকটার ইম্প্যাক্ট আছে। হারাম হালাল জাজ করার মতো আমি কেউ না, বা এটা কি রাইট না রং এটা বলার মতো ডিসিশন আমি যাব না। আমি সেটা বলবো এই প্ল্যাটফর্মগুলোর ইম্প্যাক্ট যখন মানুষজন বাইরে দেখে, দেশের বাইরেও এগুলোর কন্ট্রিবিউশন দেখে, কোন একটা কারণে ওই দেশগুলোতে থেকে দেখে যে তারা খুব সাপোর্ট পাচ্ছে, তারাও একটা ছোটখাটো ড্রিম দেখে ফেলে যে মেবি এই গেম খেলে আই ক্যান বি ভেরি বিগ স্টার মেবি ওয়ান ডে লাইক আদার্স যাদেরকে আমি দেখতেছি, এবং এটাই আমার লাইফ গড়ে দিবে। মানে অ্যাটেনশন করার জন্য এটা একটা চরম একটা হ্যাঁ একটা শর্টকাট ফিল করে, দিস ক্যান বি আ শর্টকাট। মানে আমি বলবো আমি আমার লাইফে স্ট্রাগল কতটুকু করছি, মানে আলহামদুলিল্লাহ যতটুকু অ্যাচিভ করতে পারছি, there is no shortcut in life. hard work এর acceptance আপনি কোনো এক্সপেক্ট আমি আপনার কাছে পুরো প্রতিকার নিয়ে আসছি, আপনি দারুণ প্রতিকারের কথাও বলবেন, আমি নেক্সট টার্নে আপনার কাছে। গোলাম রাব্বানী, আপনি কি মনে করেন যে প্রতিকার কোন পথে গেলে আসলে এই পথ থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে? কারণ হলো আমি আপনাকে ছোট্ট একটা অ্যানালিটিক দিচ্ছি যে পুলিশ এবং র্যাব সূত্র বলেছে রাজধানীতে এখন অন্তত 70 থেকে 75টি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে, সক্রিয়। এদের সংখ্যা 1,500 থেকে 2,000। রাজধানীর উত্তর মোহাম্মদপুর, বৃহত্তর মিরপুর, পুরান ঢাকার লালবাগ ও হাজারীবাগ এলাকায় মূলত কিশোর গ্যাং ছড়ানো ছিটানো। 21 ফেব্রুয়ারি 2021 সালের এই তথ্যগুলি। কিশোর উন্নয়ন কেন্দ্রের তথ্য মতে কেন্দ্রে থাকে কিশোরদের 20% হত্যা, 24% নারী ও শিশু নির্যাতন মামলার আসামি। এটা শুধু ঢাকার পরিসংখ্যান, তাহলে পুরো দেশের সংখ্যাটা কেমন হবে? শুধু আইন আর কঠোরতা দিয়ে কি এদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা, নাকি ভিন্ন কোনো রাস্তা অ্যাপ্লাই করতে হবে? ধন্যবাদ। এটা কখনোই শুধু আইন দিয়ে বা মানে দমন পীড়ন করে এটা কখনো সম্ভব নয়। এটা মানুষের মন, তাই না? কাদা মাটির মতো, আপনি এখানে আসতে প্রেস করলে আসতে হবে, জোরে করে জোরে হবে, একদম কাঁচা মাটি। যেটা প্রথমে তুষার ভাই একটা কথা বলছিল, আমার ভালো লেগেছে যে অবশ্যই পরিবারের একটা বড় ভূমিকা। এটা বাস্তবতা মেনে নিতে হবে যে আমরা যত সভ্যতার নামে, আধুনিকতার নামে, নগরায়নের যান্ত্রিকতার নামে আমরা কিন্তু আসলে ফ্যামিলি বন্ডিংস গুলো বলবো যে মানে আসলে ভেঙে যাচ্ছে। আগে বাবা চাচা মামা নিয়ে একটা জয়েন্ট ফ্যামিলিতে একসঙ্গে আপনি একসঙ্গে গার্জিয়ান পেতেন 10টা, আপনার বাবার অবস্থিত চাচা বা আপনার দাদা, সে একজন আপনাকে গাইড করতো। এখন আপনার বাবা চাকরি করছে, আপনার মা চাকরি করছে, বাসায় আপনি একা, আপনি তখন আপনার 10টা ফ্রেন্ডকে নিয়ে আসছেন, তারা মিশে গেম খেলছেন, বা এই তিনজনই সেম বয়সের কিশোর কিশোরী, তাদের মধ্যে আপনার কোনো একটা মাদক নিয়ে আগ্রহ সৃষ্টি হচ্ছে, এই ধরনের, অর্থাৎ গাইডেন্সের অভাব। এমন ছোটবেলায় ধর আমি গ্রামে বড় হয়েছি, তো দেখতাম যখন আমার আম্মু আমাকে শিখিয়েছে যে গালি দিলে, বাজে গালি যে জিহ্বায় ঘা হয়, এবং অ্যাপারেন্টলি আমি বিলিভ করতাম যে গালি দিলে ঘা হবে। তখন কেউ গালি দিলে, ক্লাস 3-4 পড়ি, আমি কিন্তু বলতাম যে গালি দিও না, এই গালি দিলে জিহ্বায় ঘা হবে, আম্মু আমাকে বলেছে, শিখিয়েছে এভাবে। আমি গালিটা থেকে প্রিভেনশন ছিল। ফ্যামিলির একটা বড় ভূমিকা রয়েছে। ছেলে মেয়ের ভবিষ্যতের জন্যই বাবা মার মধ্যে দূরত্ব থাকা সেটা কমাতে হবে, পরিবারের অন্যান্য সদস্য দূরত্ব থাকলে কমাতে হবে। অবশ্যই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে টাইম দিতে হবে। এই কিশোর বয়সটা বা বাচ্চাকালে মানে যত ব্যস্ত থাকেন আপনার ফ্যামিলি একটা টাইম, আপনার এই নিজের মানে অফিসের কাছে অফিসে রেখে আসেন, বাসায় এসে বাচ্চাকে সময় দেন, তার সমস্যাগুলো শোনেন বা তার সে কি ভালো লাগে করেন। আপনি আরেকটা বিষয় দেখেন যে আমাদের দেশে বর্তমানে এন্টারটেইনমেন্টের রিক্রিয়েশনের সোর্স নাই বললেই চলে, কমে গেছে। আপনি ঢাকা শহর চিন্তা করেন, 3 কোটি মানুষের বাস, আরো বেশি হবে হয়তোবা। আপনি এখানে চোখ বন্ধ করেন যে আমি এখন বেরোবো বাসা থেকে, আমি এন্টারটেইনমেন্ট বলতে কি পাবো? মানে আমার কাজের খুব চাপ, আমি এখন বাইরে গিয়ে এন্টারটেইন হবো, ফ্রেশ হবো ফ্যামিলি নিয়ে। খাওয়া, রেস্টুরেন্টে যাবেন, পেট ভরে খাবেন, বা এছাড়া আপনার খাওয়া ছাড়া আর কোনো এন্টারটেইনমেন্ট নাই। আমি ওইদিন কথা বলছিলাম এক বড় ভাই, যার সঙ্গে একজন চাইনিজ ফ্রেন্ড আসছে, তাকে আমি কথা বসে বলছিল যে আমি বললাম যে এখন তো আমাদের দেশে উন্নয়নশীল দেশ, আমাদের দেশে অনেক বেশি ইনভেস্টমেন্টের সুযোগ সৃষ্টি হয়েছে, আপনারা ইনভেস্টমেন্টে কেন আসছেন না বেশি, আরো বেশি বড় পরিসরে? সে আমাকে একটা কথা বললো, দেখো বাংলাদেশে হ্যাঁ ডেভেলপিং হচ্ছে, কিন্তু এখানে কোনো এন্টারটেনমেন্টের সোর্স নাই। আমি যে এখানে 5,000 কোটি টাকা ইনভেস্ট করব, যে লোকটা 5,000 ইনভেস্ট করবে, তার একটা ভালো এন্টারটেনমেন্টের একটা সন্ধ্যার পর কি করবে?
রেস্টুরেন্টে খাবে না ঘুরবে, তার জায়গা নাই যেখানে সে গিয়ে তার মতো করে সময় কাটাবে। এটা একটা অনেক প্রাইম একটা ইস্যু, যে জন্য বাংলাদেশে ইনভেস্টমেন্ট হচ্ছে না। সেম ইস্যুটা আমার খেলার মাঠ নাই, আমার সুন্দর পরিবেশ নাই, যে দুইটা পার্ক আছে নোংরা, সেখানে অসামাজিক কার্যকলাপ হয়, ভালো ফ্যামিলির লোকজন তার পরিবার নিয়ে তার বাচ্চা নিয়ে সেখানে যেতে পারে না, সেখানে একটা মাদুর বিছিয়ে সুন্দর ঘাস বা ফুলের বাগানের মাঝখানে বসে তারা একটু খেলবে, ফ্যামিলির সময় কাটাবে। যেটা আপনি দেখবেন যে নিউ ইয়র্কে আছে, মানে ওয়াশিংটন, সব বড় বড় শহরে, প্যারিসে, সব জায়গায় আপনি দেখতে পাবেন। ইভেন আমাদের এই যে কলকাতার সুন্দর কিছু পার্ক রয়েছে, দিল্লিতে রয়েছে, ইন্ডিয়ায় রয়েছে। আমার দেশে আপনি একটা পার্ক দেখান যেখানে 1000 ফ্যামিলি গিয়ে ভালো একটা টাইম পাস করবে, নাই। সো বাচ্চারা যদি একটু খেলার, আউটডোর খেলার জায়গা পেত, খেলার মাঠ পেত, বা সুন্দর একটা পার্ক পেত যেখানে ফ্যামিলি সহ যেতে পারে, কোনো ধরনের সিকিউর ফিল করতে পারে যে আমার এখানে পোকাটা উত্তক্ত করবে না, বা কোনো ভবঘুরেরা ডিস্টার্ব করবে না, আমি পারিবারিক সময় কাটাবো সুন্দর করে ফ্যামিলি নিয়ে, সেই জায়গাটা নাই, অ্যাপারেন্টলি নাই। এই কারণে বাসায় থাকছে, তখন মনে করছি ইনডোর গেমস হচ্ছে, আমি আমার এই পাবজি, আমার ফ্রি ফায়ার, আমার এই টিকটক লাইকিটাই ভালো, এখানে আমি মজা পাচ্ছি, এখানে আমি সার্কেল গড়ে উঠছে। কারণ বাইরে তো ওই সার্কেলটা পাচ্ছেন না, বের হইলে চিপাগলি, বের হইলে যানজট, বের হইলে আপনার এই যে মানে নগরায়নের নামে বা অপরিকল্পিত নগরায়নের নামে যা হয়েছে আমাদের এই ঢাকা শহর বলেন বা অন্যান্য সকল শহরে একই অবস্থা। এর কারণে প্রপার ব্যালেন্স নাই। আমি মনে করি এটা একটা অন্যতম কারণ, যে কারণে আউটডোর গেমস বন্ধ হয়ে গেছে, সেখানে বহুত দালাল উঠেছে। ইনডোর গেমস এর নামে আপনার ওই ধরনের ভালো ইনডোর গেমস এর ব্যবস্থাও নাই। আপনাকে বাইরের দেশে ম্যাক্সিমাম দেখবেন যে কন্ডোমোনিয়াম বলা হয়, যেখানে আপনার 100টা ফ্ল্যাট থাকলে সে 100টা ফ্ল্যাটের মানুষের জন্য একটা টেবিল টেনিস খেলার জায়গা, একটা লং টেনিস, একটা পুল বোর্ড বা একটা ভালো সুন্দর সুস্থ বিনোদনের ব্যবস্থা রয়েছে। আর আমাদের দেশে কিন্তু সেই ব্যবস্থাও নাই, একটা দুইটা ছাড়া সব শুধুমাত্র তালগাছে উঠছে, 20 তলা 25 তলা ভবন হচ্ছে, চিপাচিপি, কোনো ধরনের কোনো জায়গা নাই, কোনো ধরনের কোনো নিয়ম নীতি নাই। এটা কিন্তু আপনার রুলস এর মধ্যে আছে, 1% জায়গা ছাড়তে হবে, খেলার মাঠের জন্য খোলা জায়গা রাখতে হবে, কিচ্ছু খবর নাই। ঘুষ দিয়ে রাজুকে বা কোথাও ঘুষ দিয়ে বা সিস্টেম করে ম্যানেজ করে তারা কিন্তু শুধুমাত্র দালান তুলছে, টাকা বানানোর মেশিন করছে। কিন্তু বাস্তবে এই যে এই নেতিবাচক প্রভাবটা পড়ছে গিয়ে এই কচি মস্তিষ্কে বাচ্চাদের মধ্যে। নাম্বার 1, ফ্যামিলি থেকে তারা টাইম পাস কম পাচ্ছে, ফ্যামিলি বন্ডিংস এর। আবার দেখেন ব্রোকেন ফ্যামিলি হলে কি হয়, এখন ডিভোর্সের হার মারাত্মক বেড়েছে। ডিভোর্স হয়ে গেল মানে ওই বাচ্চার কিন্তু অবস্থা শেষ, বাবা সময় দিচ্ছে না, মা সময় দিচ্ছে, ওই বাচ্চা লোনলি হচ্ছে, বা তার ওই যে দাদি নানি বা খালা ফুপুর কাছে কি ওরকম বন্ডিংসটা পাচ্ছে না, ফলে পড়তে সে কিন্তু আস্তে আস্তে একা হয়ে যাচ্ছে। একা হয়ে সেই আপনার মানে অনলাইন গেমস বা এই প্ল্যাটফর্ম গুলোকে সে টাইম পাসের একটা মাধ্যম খুঁজে নিচ্ছে। সো প্রত্যেকটা বিষয় একটার সঙ্গে কানেক্টেড। আমি বলবো যে বাংলাদেশের যে কিশোর গ্যাং, শুধুমাত্র এখানে আপনার চাপ দিয়ে আইন প্রয়োগ করে হবে না, অবশ্যই আস্তে আস্তে এটার জন্য যেমন কমিউনিটি পুলিশিং একটা ভালো একটা ব্যবস্থা ইদানিং কিছু জায়গায় করছে। কমিউনিটি পুলিশিং হচ্ছে, তাদেরকে বোঝাতে হবে, কিন্তু বোঝার পাশাপাশি তাকে তো, যেটা তুষার ভাই বললো, একটা অপশন দিতে হবে। আপনার এখন পড়াশোনা চাপ নেই বা 24 ঘন্টা কি পড়াশোনা করবে নাকি, একটা ভালো অপশন দেন তাকে, যে ভাই তুমি এখন আধা ঘন্টা গেমস করছো, এখন আর খেলো না, আসলে এটা তুমি এখানে যাও। আইন শৃঙ্খলা বাহিনীর একটা ভূমিকা রাখা কতটুকু প্রয়োজন সেটাও কিন্তু আপনার ভাবতে হবে। কারণ হলো, আমি জাস্ট একটা 2 মিনিট আপনার কাছ থেকে সময় নিচ্ছি, যে আমি গত 3 দিন আগে একাত্তর টেলিভিশনের একটা খবরে দেখলাম, সেখানে একাত্তর টেলিভিশন সরাসরি একটা খবর দেখিয়েছে যে একটা মেয়ের উপরে এভাবে ইফটিজিং করা হয়েছে, মেয়ের প্রতি ইফটিজিং যেটাকে বলে আর কি। কারণ মেয়েটি রাস্তা দিয়ে যাচ্ছিল, নতুন বাসা নিয়েছে, ওই পাড়া মহল্লার ছেলেরা বসে 4-5 জন বসে তাকে ইফটিজিং করেছিল, এবং ইফটিজিং এর জবাব না দেওয়ার কারণে সেই মেয়ের নতুন বাসায় গিয়ে ওই মেয়ের এবং মেয়ের হাজবেন্ডকে সেখানে তাকে প্রচন্ড মারধর করা হয়েছে, এবং বলেছে যে এই এলাকায় থাকতে হলে আমাদেরকে সালাম দিয়ে চলতে হবে, আমাদেরকে সম্মান দিয়ে চলতে হবে, আমাদের কথা শুনতে হবে, না হলে মার খাবা, এই ধরনের কথাগুলো চলে এসছে। মেয়ে সরাসরি পুলিশের কাছে গেছে, থানাতে গেছে, এবং একাত্তর টেলিভিশনে যোগাযোগ করেছে, তারা সাথে সাথে ব্যবস্থা নিয়েছে, এবং পুলিশ সাথে সাথে তাদেরকে গ্রেপ্তার করেছে, গ্রেপ্তার করে সেটার প্রতিকার করতে একটা ব্যবস্থা গ্রহণ করেছে। তো পুলিশের এই ধরনের একটা ভূমিকা রাখলে কিন্তু ওই এলাকার কিশোর গ্যাং বলতে যারা আছে তারা কিন্তু একটা শিক্ষা পেয়ে গেল। এই ধরনের ব্যবস্থা এইটা খুবই খুবই জরুরি। আমি ওইটাই বললাম যে আপনি আবার দেখেন, হ্যাঁ সে গ্রেপ্তার করলো, গ্রেপ্তার করে তাকে জেলে নেবে। আমাদের যে জেলখানাগুলো যে অবস্থা, সেখানে তো আরো অপরাধ তৈরির কারখানা। জেলে আপনি সে টাকা পয়সা দিলে আপনার মাদক মিলছে, টাকা পয়সা দিলে আপনার সব ধরনের আপনি জেলে বসে অনলাইনেও টকশো করা যাচ্ছে তাই। তো যেটা হচ্ছে যে আপনার জেলে নেয়া বা কিশোর সংশোধন কারাগারে নেওয়া সমাধান নয়, সেখানেও যে ভালো পরিবেশ না, আপনি সংশোধনের, আপনি একজনকে জেলে নিলেন, ও ছোট অপরাধী থেকে জেলে গেল আর বড় অপরাধী ফেরত আসলো, কারণ ওখানে তো আরো অপরাধী আছে, তার সঙ্গে সঙ্গ দোষের লোহা ভাসে। অপরাধের মাঝখানে গিয়ে এই বাচ্চা ছেলেটা 20 বছর বয়সে আরো বড় অপরাধী হয়ে আসবে। সুতরাং শুধু জেলে নেওয়ার সমাধান না। আমি আরেকটা কথা বলতে চাই,
যে কিশোর গ্যাং এর যারা ছোটখাটো অপরাধ জড়িত তাদের জন্য, যেটা আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম কয়েকদিন আগে, যেটা উন্নত বিশ্বে খুবই কমন প্র্যাকটিস, সেটা হচ্ছে আপনার জেল বা বড় ধরনের জরিমানার চেয়ে কমিউনিটি ভিত্তিক সামাজিক কাজ, গাছ লাগানো, ময়লা পরিষ্কার করা, বাগান করা, আপনার তাকে এক ধরনের সমাজ সেবা করা, একটা অঞ্চলে বৃদ্ধদের এক সপ্তাহ 1 মাস দেখাশোনা করা, এই ধরনের ছোটখাটো সামাজিক কাজ, এবং সেটা সরাসরি যদি কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে, পুলিশের মাধ্যমে সরাসরি অবজার্ভ করা হয় এবং মনিটর করা হয়, এই কাজটা বুঝে নেওয়া হয়, তাহলে কিন্তু আমার মনে হয় এটা অনেক ভালো একটা রেজাল্ট আনবে এই কিশোর গ্যাং ছোটখাটো অপরাধী গুলা, হ্যাঁ, যেগুলো বয়সেও কম। আর এর পাশাপাশি গভর্নমেন্টকে চিন্তা করতে হবে যে আমাকে বেটার রিক্রিয়েশন, সুস্থ বিনোদনের সুন্দর ব্যবস্থা করতে হবে এনি হাউ। সিটি কর্পোরেশনের কাজ কি? সিটি কর্পোরেশন গুলা আজকে একটা গভর্নমেন্ট জায়গা আছে, সেই জায়গায় আপনার গেমিং জোন করে দেখ, ভালো গেমিং জোন আছে, ইনডোর গেমস আছে, হাই রাইজ বিল্ডিং এ মাস্ট এরকম একটা নির্দেশ দেওয়া উচিত, কমপক্ষে 2টা ফ্লোর রিক্রিয়েশনের জন্য রাখতে হবে, এরকম আইন হবে ডেফিনেটলি। এটা ছাড়া কিন্তু আপনি অপশন না দিলে, বাচ্চাদেরকে যদি অপশন না দেন, তারা তো সবসময় উচ্ছল প্রাণ, তারা চাইবে আপনি গ্রাউন্ডে সব ধরনের জায়গা করে, হ্যাঁ, আপনি জায়গা গ্রাউন্ডে কোনো জায়গা রাখছেন না, আকাশে তো রাখতে হবে, বিল্ডিং এ তো রাখতে হবে। খেলার মাঠ তো নাই, খেলার মাঠ দখল করে বিল্ডিং হচ্ছে। আপনি ঢাকা শহরে কটা খেলার মাঠ আছে? আপনি অন্যান্য জায়গায় যান, মানে পর্যাপ্ত খেলার মাঠ রাখতে হবে, এবং অবশ্যই গার্জিয়ানদের সময় দিতে হবে। এই দুইটা কাজ যদি করা হয়, বেটার অপশন দিলে, পরিবারকে সময় দিলে, ভালো একটা রিক্রিয়েশন জায়গায় নিয়ে গেলে, আমার মনে হয় যে ধর্মীয় শিক্ষা বলতে মানে আমাদের ধর্মের মধ্যে যে গুড লাইনস গুলি, গাইডলাইন্স গুলি আছে, সেগুলির ব্যাপারে যে শিক্ষা প্রদানের কথা বলছে, আপনি সেটাকে কিভাবে দেখেন? ডেফিনেটলি এটা ইজ এ মাস্ট, একদম চোখে আঙ্গুলে দেখিয়ে দিচ্ছে আপনি। আমরা মাদ্রাসা শিক্ষার অনেক ব্যাকওয়ার্ডস বলছি যে আধুনিক শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, বা এটাকে আগে মডিফাইড করতে হবে, ডেফিনেটলি। কিন্তু এটা সত্যি যে এই কিশোর গ্যাং যদি ঢাকা শহরে থাকে 78টা, তার মধ্যে মাদ্রাসা ভিত্তিক কয়টা আছে আমার জানা নাই, সম্ভবত একটাও নাই যে জামিয়া মাদ্রাসা ভিত্তিক ধর্মীয় গ্যাং এটা, বা অমুক মাদ্রাসা ভিত্তিক, এরকম কিন্তু হচ্ছে না। কারণ দেখা যাচ্ছে যারা আসলে অল্প বয়সে ঝরে যাচ্ছে বা পড়াশোনা মানে বিভিন্ন স্কুল কলেজে পড়ছে, তারাই কিন্তু বেশি যাচ্ছে। কারণ ধর্মীয় মূল্যবোধ অনুসারে অনেক বড় ব্যাপার। যখন সে জানছে যে না, এটা আমার ধর্ম, আমার ইসলাম বা আমার যে ধর্ম, সব ধর্মের ভালো কথা বলে, যে আমার ধর্মের সাপোর্ট করছে, এটা পাপ হবে, এই পাপ বোধটা যখন অন্তরে গ্রথিত হয়, তখন কিন্তু তারা একটা খারাপ কাজ করে যেতে পারে না। কারণ ছোট বয়স থেকে নামাজ পড়া শিখছে, কোরআন পড়ছে, পবিত্র মহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ছে, জানছে, এইটা জানানো খুব দরকার। এই জন্য আমি বলবো যে সাধারণ শিক্ষা যারা আছে, তাদের মধ্যে ক্লাস 6, 7, 8, 9, 10 এই বয়সটাতে স্কুল লেভেলে একাধিক চ্যাপ্টার রাখা উচিত ধর্ম নিয়ে, ধর্মীয় মূল্যবোধ নিয়ে। তার এই যে ধরনের, যেটা আমরা মানে আস্তে আস্তে মনে কমে যাচ্ছে, আমরা অনেক সময় দেখছি, এটা আরো বেশি থাকা উচিত। ভালো ভালো জীবনী থাকা, যেগুলো শিখে পড়ে জেনে আরো এই ধরনের কাজ থেকে নিবৃত্ত থাকবে। তো অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। আমি একটু সিম্পলি বলবো কয়েকটা প্রাইম ইস্যু। নাম্বার 1, ফ্যামিলিকে টাইম দিতে হবে, ফ্যামিলি বন্ডিংস বাড়াতে হবে। অবশ্যই পরিবারের সাথে, যেমন আমরা বিশ্ববিদ্যালয়গুলো যেটা দেখে, উন্নত বিশ্ববিদ্যালয়ে জুনিয়র স্কলার, সিনিয়র স্কলার, স্টুডেন্ট টিচারের মধ্যে এটা নাই, বাংলাদেশে নাই, অন্য দেশ আছে। একটা ভাব থাকে পরিবারের মধ্যে সেম, যে ছেলে বাবা বা মানে মার সাথে সন্তানের মেয়ের একটা ফ্রেন্ডলি রিলেশন থাকবে, সব কিছু শেয়ার করবে, মা আমার এই সমস্যাটা হচ্ছে, বলতে ভয় পাবে না। ফ্রেন্ড হচ্ছে যে হ্যাঁ তোমার খারাপটা আমি মানে অবশ্যই পারবো, কিন্তু দুষ্টের দম সৃষ্টির পালন শিখতে হবে। ফ্যামিলিকে ফ্রেন্ডলি হতে হবে, বাবা মাকে, এইটা কিন্তু অবশ্যই শিখতে হবে। এবং অবশ্যই ছেলে মেয়েকে ছেড়ে দিলে হবে না, খোঁজ রাখতে হবে কার সঙ্গে মিশছে, কি করছে। খুব সুন্দর, মানে আমি খুব মন্ত্রমুগ্ধ হয়ে আপনার এই পরামর্শগুলি শুনলাম। আমার কাছে মনে হয় অনেক কিছু উঠে এসছে, শুধুমাত্র আমরা খুব ভালোভাবে গভীরভাবে এটাকে অনুধাবন করতে। এক কথা বলতে ভাই, এই কালচারটা সমস্যাটা কিন্তু সবার, পুরো সমাজের এখানে দায়িত্ব নিতে হবে। পরিবারের, এই যে পুলিশের কথা বললেন, আইন শৃঙ্খলা বাহিনীর, সরকার দায়িত্ব আছে না। সরকার কেন পর্যাপ্ত খেলার মাঠ রাখছে না? কেন সরকার আপনার পর্যাপ্ত ফ্যাসিলিটিস গুলো দিচ্ছে না, যেটা অন্যান্য বাইরের দেশে দেওয়া হচ্ছে, আমাদের দেশে কেন? অনেক পুলিশরা যারা এমনও আছে যে ইয়াবা চোরা কারবারিদের সাথে তাদের ভালো সম্পর্ক, তাদেরকে সুযোগ দেওয়ার জন্য, সে ঘুষ খাওয়ার জন্য সুযোগ দিচ্ছে। দেখা যাচ্ছে একটা সময় তার সন্তান নিজেই ইয়াবা খাওয়া শুরু করে। আমি সিম্পল একটা কথা বলি, তখনই সে রিয়ালাইজ করলো। ভাই লাস্ট একটা শেষ কথা বলি, যে কিশোর গ্যাং অনেক বড় সমস্যা মাদক, হ্যাঁ, মাদকের যে একটা অ্যাভেলেবিলিটি। তো একটা ধরেন ঢাকা শহর এক্সাম্পল, ঢাকা শহরে 50টা থানা আছে, 50টা থানা কিন্তু ছোট এই শহরের মধ্যে। তো একটা থানার মধ্যে যারা মাদক সেবন করে, তারা জানে মাদক কোথায় পাওয়া যায়, আর মানে অর্থাৎ তারা সাধারণ নাগরিক হয়ে তারা জানে কার কাছে গেলে আমি মাদক পাবো। পুলিশ জানে না যে তার কাছে মাদক পাওয়া যায়, এইটা কেউ বিশ্বাস করবে? তাহলে এর মানে কি যে ওই পুলিশের বা ওই গোয়েন্দার বা ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, ওই র্যাবের
তার চেয়ে ওই সাধারণ মানুষটার কিন্তু এক্সেসিবিলিটি বেশি। জি, আমার প্রশ্ন এইটা যে কোন এলাকায় মাদক পাওয়া যায়, কে মাদক বিক্রি করে, কে দিচ্ছে সেটা সেটা ওই মাদক সেবী জানে, অথচ পুলিশ জানে না। এটা কেউ বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করে। পুলিশের ইচ্ছা যথেষ্ট, পুলিশের ইচ্ছাটাই যথেষ্ট। রাব্বানী ভাই, আমি আপনাকে একটা কথা বলে দিলাম, পুলিশের ইচ্ছা, আমাদের পুলিশরা যথেষ্ট অনেক অনেক ইন্টেলিজেন্ট এবং অনেক ক্যাপাবল। চাইলে 3 মাসের মধ্যে পুরো বাংলাদেশ মাদক মুক্ত করা সম্ভব, পুলিশ পারবে। কি নাই আমাদের বাংলাদেশ পারবে। জি, আমরা এখন আমাদের ধর্মীয় নেতা জনাব সাইফুল আজম আজহারী, আপনার কাছে যেতে চাচ্ছি, আপনি একটা সুন্দর পরামর্শ দেবেন প্রতিকারের। ধন্যবাদ সাইফুল সাহেব। আমি ইন্টারেস্টিং একটা কথা বলি। আমাদের একটা পুলিশ মিটিং ছিল, আমাদের এখানে ডাকাতি, অনেক বেশি চুরি ডাকাতি হচ্ছিল আমাদের এই, আমি যে এলাকায় থাকি সেই এলাকার মধ্যে। তো পুলিশের সাথে মিটিং ছিল হেডকোয়ার্টারে। এত বড় বড় পুলিশ, কেউ কোনো মানে সমাধান দিতে পারছিলেন না। তখন আমি ওনাকে তখন উঠে বলছিলাম যে তাইলে একটা কাজ করি, আমরা বাংলাদেশ থেকে একটা পুলিশ নিয়ে আসি এখানে, বড় কোনো অফিসার লাগবে না, সাব ইন্সপেক্টর নিয়ে আসবো। সাব ইন্সপেক্টর ইনশাল্লাহ 1 সপ্তাহের মধ্যে আপনার চুরি ডাকাতি সব বন্ধ করে দিতে সমর্থ হবে, যেটা আপনারা সবাই মিলে পারছেন না। যাই হোক, তো বলতে যেটা চাচ্ছিলাম যে আমরা এখন ইয়ার মধ্যে আসি, আমরা মানে সেটেল ডাউন বা সলিউশনটা কিভাবে, গোলাম রব্বানী সাহেব দারুণ করে বলছিলেন এবং অনেক বিষয় এখানে এসে গেছে। আমি শুধু আপনাদেরকে বলি যে ধর্ম কত ইম্পর্টেন্ট রোল প্লে করে। এখানে ওয়েস্টার্ন কান্ট্রিতে, আমি যে দেশে আছি সেই দেশেও পুলিশের সাথে একটা চ্যাপলেইন থাকে, এটাকে চ্যাপলেন্সি বলে। চ্যাপলেইন মানে স্পিরিচুয়াল গাইড। আপনি হসপিটালে গেলেও হসপিটালে একজন চ্যাপলেইন থাকে, স্পিরিচুয়াল গাইড। ওনার কাজ হচ্ছে রোগীদেরকে ধর্মীয় ভাবে, মানে মুসলমানদের জন্য ইসলামিক চ্যাপলেইন, খ্রিস্টানদের জন্য। আমি একটা সেকেন্ড আজম ভাই, আমি ভুলে যাবো আপনার সাথে এই সুন্দর একটা কথা বলেছেন, তো আমার মনে পড়েছে, আপনি জানেন কিনা জানি না, যখন এই প্যান্ডামিক শুরু হয়েছে তখন পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলিতে, এবং আমরা যেগুলি ইহুদি রাষ্ট্র বলি বা ওই যে আপনার অন্য ধর্মের রাষ্ট্র বলি, উন্নত রাষ্ট্রগুলির মধ্যে, তারাও কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাণীটাকে একদম বড় বড় বিলবোর্ডে লাগিয়ে দিয়েছে যে তোমরা যে জায়গাতে সংক্রমিত এলাকাতে যারা আছো তারা অন্য কোথাও যেও না, এবং অন্য কোথাও যারা আছো সেখানে সংক্রমিত এলাকাতে এসো না। বাণীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারটাকে তারা ব্যবহার করেছে, কারণ তারা বুঝতে পেরেছে যে যাদেরকে যেটা দিলে শুনবে সেটাকে আমাকে ব্যবহার করতে হবে। সুতরাং আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীটাকে দেওয়ার কারণ এটা এত ভাইরাল হয়েছে, এবং এটা তো সত্য। উনি যে কথাটা বলে গেছেন সেটাকে বাণী হিসেবে সবাই চিকিৎসা হিসেবে ব্যবহার করেছে। জি, আপনি বলুন। শাকির ভাই, ওই তার ছিঁড়ে যাবে, আমি আবার অন্য লাইনে চলে যাব। আপনি এমন একটা সাবজেক্ট তুলে দিয়েছেন, আমাদের 1400 বছরের ইতিহাস। ওয়েস্টার্নাইজেশন যেটা আপনি দেখছেন, যেটাকে আপনি মডার্নাইজেশন বলছেন, এটা 150 ইয়ার্স, আর মুসলিম খিলাফতের 1400 ইয়ার্স। তো 1400 ইয়ার্স আপনি যখন ওইটার সাথে কোন একটা সিস্টেমকে কম্পেয়ার করবেন, তা আপনি তো মিনিমাম 500 বছর সাকসেসফুলি চালাতে হবে, দেন আপনি কম্পেয়ারে যেতে পারবেন। এখন আপনি তো ওই সিস্টেমের সাথে ওই 1400 বছরের মধ্যে আমরা যদি ফুললি এটাকে অ্যানালাইসিস করি, অ্যামেজিং সকল দিকে, মানে 1400 বছর এই ধরনের কোনো অবক্ষয় ছাড়া দারুণ করে হ্যাঁ ফল ডাউন হয়েছে নির্দিষ্ট কিছু কারণে। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে বলছি হসপিটালে, ইভেন ইউনিভার্সিটিতে চ্যাপলেন থাকে স্টুডেন্টদেরকে রিলিজিয়াসলি মোটিভেট করার জন্য, আর্মির মধ্যে চ্যাপলেন থাকে। তো রিলিজিয়ান এটা বড় একটা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। আমিও পুলিশের সাথে চ্যাপলেন্সির কাজই করতাম এজ এন স্পিরিচুয়াল গাইড ফর দি নর্থহ্যাম্পটন পুলিশ। এখন আমাদের এখানে সমস্যা যেটা হচ্ছে, আমরা উন্নত হব। এখন উন্নতির জন্য আমরা ওয়েস্টার্ন যে কি বলে এটা মডেল অফ ডেভেলপমেন্ট, এটাকে ফুললি এনে আমার দেশে যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে আপনাকে মনে করতে হবে যে ওয়েস্টার্ন কান্ট্রি তাদের এই ডেভেলপমেন্টের পরবর্তীতে এই মডেল দিয়ে ডেভেলপমেন্ট করে তারা যেই সমস্যার সম্মুখীন হয়েছে, আপনিও কি সেই সমস্যার সম্মুখীন হবেন না? অবশ্যই হবেন, এবং শুরু হয়ে গেছে সেটা কি? ধরেন আপনি যখন ওয়েস্টার্ন মডেল অফ ডেভেলপমেন্ট এনে একেবারে ইন ল্যাটার এন্ড স্পিরিট আপনার কালচার, আপনার মূল্যবোধ, আপনার রিলিজিয়ন সবকিছুকে ডিসরিগার্ড করে জাস্ট ম্যাটেরিয়ালিস্টিক ওয়েতে, একেবারে বিইং এক্সট্রিমলি ম্যাটেরিয়ালিস্টিক, আপনি যখন এই মডেল অফ ডেভেলপমেন্টকে ওখানে অ্যাপ্লাই করবেন, তো এখানে কিছু সমস্যা সৃষ্টি হবে। যেমন আপনি স্বাভাবিকভাবে, যেমন ঢাকা শহর অটোমেটিক্যালি আপনি এক্সপেন্সিভ হয়ে যাবে। এক্সপেন্সিভ হলে স্বামী এবং স্ত্রী, এগুলো হচ্ছে একেবারে ভেরি মাচ আন্ডারস্ট্যান্ডেবল ফর এভরিবডি। স্বামী এবং স্ত্রীকে কাজ করতে হয়, নতুবা আপনি সার্ভাইভ করতে পারবেন না, যেভাবে ওয়েস্টার্ন কান্ট্রিতে হয়েছে। এখন আপনি ঢাকা শহরেও স্বামী এবং স্ত্রী একসাথে কাজ না করলে সার্ভাইভ হয় না। এখন আপনি যদি আমাদের ঘরের মা যদি ঘর থেকে চলে যান চাকরিতে, ঘর ফ্রি হয়ে যায়, খালি হয়ে যায়,
ঘর খালি হয়ে গেলে কিছু ক্রাইম সংগঠিত হয় যেগুলো ওয়েস্টার্ন কান্ট্রি এখনো পর্যন্ত সলিউশন করতে পারছেন না, সলভ করতে পারছেন না। কারণ এটার সলিউশন একমাত্র আপনি ঘরের মধ্যে কোনো একজনকে থাকতে হবে, সেটা বাবা, সেটা মা, সেটা খালা, সেটা ফুফু, যে কোনো একজন আপনার ঘরের মধ্যে থাকতে হবে। কারণ স্কুল থেকে ছেলেগুলা 3:30 4টার মধ্যে ঘরে চলে আসে, ঘর একা। এখানে কিছু ক্রাইম হয়, আমি আমার অনেক ছোট জন আত্মীয় স্বজন শুনছেন, আমি শব্দগুলো মুখে উচ্চারণ করতে পারছি না, আমি করবো না, আপনারা বুঝে নেন যে ঘরগুলা খালি থাকে, এই ধরনের কিছু ক্রাইম সংগঠিত হয় যেগুলোর কোনো সলিউশন নাই। এখন আমরা এটার সলিউশনটা করব, সলিউশনের জন্য দুইটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে রাষ্ট্র আর একটা হচ্ছে পরিবার। একটা রাষ্ট্র একটা পরিবার। রাষ্ট্রের রাষ্ট্রের কাজটা কি? রাষ্ট্রকে যেটা করতে হবে, যেটা আমাদের গোলাম রব্বানী সাহেব বড় দারুণ করে বলছিলেন, রাষ্ট্র পরিবেশ সৃষ্টি করবে, এমন ভাবে পরিবেশ সৃষ্টি করবে, কারণ পরিবেশ ভেরি ইম্পর্টেন্ট, এমন ইম্পর্টেন্ট যে বিষধর সাপ, যেটাকে আমরা কোবরা বলি, পরিবেশের কারণে বিষধর সাপ কোবরা যদি ওই ধরনের ঠান্ডা পরিবেশে 100 বছর থাকে, তার বিষ পর্যন্ত চলে যায়, সে কাউকে কাটলে মারা যায় না, হিউম্যান ফ্রেন্ডলি হয়ে যায়, স্নেক গার্ডেন হয়ে যাবে। পরিবেশ এত ইম্পর্টেন্ট। তো রাষ্ট্রের পক্ষ থেকে পরিবেশটা সৃষ্টি করতে হবে, সেই পরিবেশের মধ্যে ভালো সুন্দরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, এবং সত্যিকার ধর্মচর্চা, যেটা আমি এখানে সত্যিকার শব্দটি লাগানোর মৌলিক কারণ হচ্ছে, আমি এখানে আমাদের ডক্টর মোহাম্মদ ইব্রাহিম ভাইয়ের সাথে সবিনয়ে আমি দ্বিমত পোষণ করব, সেটা হচ্ছে ধর্মের নামে গত 40-50 বছরে সুকৌশলে আমাদের এখানে ধর্মীয় অঙ্গনে উগ্রতা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন আমাদের মা বাবা ছেলেরা যখন নামাজ পড়তে যায়, মা বাবা শঙ্কিত থাকে, আমার ছেলে আবার কোন উগ্রপন্থীদের তালে পড়ে যাচ্ছে না তো? কারণ আপনি যদি হিস্টোরিক্যালি দেখেন, ফ্রম দি টাইম অফ দি হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের মধ্যে একটা সেক্টেরিয়ান একটা প্রবলেম ছিল, যেটাকে আমরা খারিজাইট বলি, আরবিতে খারেজি বলি, বহুবচনে খাওয়ারিজ। আপনি বুখারী শরীফ বলেন, মুসলিম শরীফ বলেন, সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এই অধ্যায়টুকু এসেছে। এটা হিস্টোরিক্যালি এবং আজকের যুগ পর্যন্ত একটা এলিমেন্ট আছে, উগ্র এলিমেন্ট, এবং গত 50 বছরে ইনিয়ে বিনিয়ে সেটা আমাদের সোসাইটির মধ্যে আস্তে আস্তে ডমিনেট করে দেওয়া হচ্ছে। এখন মানে একেবারে খুব দারুণ একটা জায়গা যে ধর্ম, সেখানেও কিন্তু মানুষ কেমন যেন একটা ইনসিকিউর ফিল করে। গত 20 থেকে 30 বছরে আমাদের ওয়েস্টার্ন কান্ট্রিতে প্রায় আপনি 50-60% মসজিদে আমাদের সেক্টেরিয়ান ক্ল্যাশ হয়েছে, যেটা আপনি 30-40 ইয়ার্স বিফোর, ইভেন 20 ইয়ার্স বিফোরও আপনি দেখবেন না। কিন্তু গত 20 বছর ধরে আমাদের মসজিদ মানে মুসলমানদের আখেরি শান্তির জায়গা, যে আপনি আপনার ছেলেকে পাঠাবেন, আমি একটু বসে শান্তিতে থাকবো, সেটাও কিন্তু আমাদের মধ্যে ক্ল্যাশ শুরু হয়ে গেছে, দুই পক্ষের মধ্যে উগ্রতা, হেট্রেড আমাদের মধ্যে এক ধরন। তো এটা সুকৌশলে আমাদের মধ্যে সৃষ্টি করা হয়েছে, কারণ এটার একটা হিস্টোরিক্যাল এলিমেন্ট আমাদের মধ্যে রয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে হাত কেটে দেওয়া, এটা আপনার হচ্ছে একটা বিচার, কিন্তু এই বিচারের একটা প্রসিডিউরাল ল আছে, আপনি কোন অবস্থায় গিয়ে হাতটা কাটবেন, আপনি যতক্ষণ পর্যন্ত প্রসিডিউরাল ব্যাপারটা, যেমন হযরত মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটা উনি একটা ক্রাইম করেছেন, আল্লাহ মাফ করে দেখ, সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এমন একটা ক্রাইম করেছেন, ওইটার জন্য ক্যাপিটাল পানিশমেন্ট অ্যাপ্লাইড হয়। তো ওনাদের তাকওয়া পরহেজগারি এত উপরের পর্যায়ে ছিল, উনি হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা বলছিলেন, মাইজ ইবনে মালিক এসে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি অমুক কাজটা করেছি, হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে ফেললেন, আল্লাহ রাসূল ওনার কথার মধ্যে লেগে থাকলেন, উনি আবার অন্য পাশ থেকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওই কাজটা করেছি, হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইগনোর করছেন, অ্যাভয়েড করছেন, যাতে ক্যাপিটাল পানিশমেন্ট অ্যাপ্লাইড না হয়, মানে তুমি কাজ করেছো, কেউ দেখে না, আল্লাহর দরবারে তুমি ক্ষমা প্রার্থনা করো। কিন্তু মাইজ ইবনে মালিক তাদের তাকওয়া পরহেজগারি এত উঁচু পর্যায়ে, উনি তৃতীয়বার এসে হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আই হ্যাভ কমিটেড সো এন্ড সো ক্রাইম, তো আপনি আমাকে পানিশমেন্ট অ্যাপ্লাই করেন। তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল ডেলিগেশন পাঠিয়েছে কোর্টের পক্ষ থেকে, যে তার এলাকায় গিয়ে খবর নিয়ে দেখো সে মেন্টালি আপসেট কিনা, বা মেন্টালি তার কোনো প্রবলেম আছে কিনা, সে মেন্টাল কিনা। তখন ওই ডেলিগেশন এসে কোর্টের মধ্যে যখন ফয়সালা হচ্ছিল, তখন পুরো বিষয়টা শুনিয়েছে। এখন আপনি দেখেন ফুল বিষয়টা ইনভেস্টিগেট প্রপারলি ডিলিংস হওয়ার পরে তারপরে পানিশমেন্ট অ্যাপ্লাই হয়েছে। আমরা এই প্রসিডিউরাল লর ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে এখনো এনশিওর করতে পারি নাই। আর আমি আমাদের ইব্রাহিম ভাই যেটা বলেছেন একেবারে ঠিক বলেছেন, আমরা সত্যিকার অর্থে আইনটাকে যদি সুষ্ঠু বিচার করি, প্রপার ফেয়ার এন্ড গুড ট্রায়ালের পরে, সুষ্ঠু বিচারের কারণে পৃথিবীতে এখনো পর্যন্ত সবচেয়ে সেফটি এবং সিকিউরিটি মেনটেন হয় কিন্তু আরব বিশ্বে। এটা আপনি আমাদের মনে হতে পারে আমেরিকা, আপনি আমেরিকাতে গত আমেরিকান জাতীয় দিবস স্বাধীনতা দিবসের ওই 3 দিনে 4th of জুলাইয়ের পর থেকে 3 দিনে 130 জন মানুষ মাস শুটিং এ মারা গেছে, ঠিক আছে, কিন্তু এই ধরনের কোনো ঘটনা আপনি ওই জায়গায় পাবেন না। হ্যাঁ,
কথাবার্তা থাকতে পারে ফ্রি এন্ড ফেয়ার ট্রায়ালের জন্য, আপনি প্রসিডিউরাল, আপনি যাকে আপনি দিচ্ছেন তাকে ফুল ফ্রিডম দিয়েছেন কিনা তার পক্ষ থেকে উকিল, তার পক্ষ থেকে কথাবার্তা বলার জন্য। যাই হোক, আমি আমার একটা এক্সপিরিয়েন্সের কথা বলি। আমি এখানে এই যে আপনারা বলছেন না কিশোর গ্যাং, এটা একটা ফোর্স, আমাদের কিশোর ভাইরা একটা ফোর্স। এটাকে যদি আমরা অন্য ট্র্যাক করে রাষ্ট্রের কাজে, মূল্যবোধের কাজে লাগাতে পারি, দে বিকেম ওয়াল্লাহি দে বিকেম, কি বলবো এটাকে, মানে রুদ্ধ করতে পারবেন না রাষ্ট্রের উন্নতিতে, আমাদের মূল্যবোধের দিক থেকে তারা একটা বিশাল রোল প্লে করতে পারবে, যেটা আমার এক্সপিরিয়েন্স। আমি এখানে থাকাকালীন, আমি যেহেতু সামাজিক অনেক কাজকর্মে জড়িত, আমি এই ধরনের কিছু গ্যাং এর ভাইদের সাথে অনেক সময় আমি 5 ঘন্টা কথা বলেছি। আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আমি দারুণ ভাবে সফল হয়েছি। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহির কিমিয়া ও সাআদা একটা কিতাব আছে, আলিকেমি টু সাকসেস, কিমিয়া ও সাআদা। এই কিতাবের দার্সে আমি অনেক বেশি সফলতা পেয়েছি এবং আমি কনভিন্স করতে সমর্থ হয়েছি। কারণ ধর্ম ছাড়া আপনি এই জায়গাতে কাজ করার অন্য কোনো ওয়ে না। আপনি মোটিভেট করবেন, কনভিন্স করবেন, আপনি প্রপারলি যদি, এই জন্য হুজুর করিম ইসলাম বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা জিনিস শিক্ষা দাও: হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম এবং পবিত্র কোরআনের তিলাওয়াত। এরপরে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে 7 বছর বয়স থেকে তাদেরকে নামাজে নিয়ে যাও তোমাদের সাথে, 10 বছর বয়স থেকে তাদেরকে তাগাদা দাও, যদি নামাজ না পড়ে মৃদু প্রহারও করো। মানে আপনাকে প্র্যাকটিসের দিকে নিয়ে যাওয়া হয়েছে। কেন? কারণ ওই যে বলেছি আমাদের এখানে 3টা বিষয়, একটা ডমিনেন্ট হয়ে গেল। আমরা বলি না যে মানুষ সৃষ্টির সেরা জীব, আসলে ঘটনাটা আংশিক সত্য। মানুষ মানে সাধারণ অর্থে সৃষ্টির সেরা জীব না। পবিত্র কোরআনে মানুষের 2টি কি বলে ছবি অঙ্কন করা হয়েছে। একটা হচ্ছে মানুষ সৃষ্টির সেরা জীব, আরেকটা হচ্ছে মানুষ সৃষ্টির নিকৃষ্ট জীব। যেমন তাদেরকে কান দেওয়া হয়েছে, তারা কান দিয়ে সত্য শুনে না, সত্য দেখে না, সত্য বলতে পারে না। পবিত্র কোরআন তাদেরকে বলছে যে তারা চতুষ্পদ জন্তু এবং চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। তো আপনি সৃষ্টির সারা জীব বলা হয়েছে তাদেরকে, যারা এই 3টা বিষয়ের মধ্যে ব্যালেন্স রক্ষা করতে পারে। কাজেই রাষ্ট্র একটা পরিবেশ সৃষ্টি করবে, রাষ্ট্রের যারা মানে অর্গান অফ স্টেটের মধ্যে যারা নেতৃস্থানীয় লোকজন আছেন, অফিসার আছেন, আমলা আছেন, আমাদের নেতৃস্থানীয় যারা লোকজন আছেন, তারা কতটুকু মূল্যবোধ সম্পন্ন, সেখানে মূল্যবোধ সম্পন্ন লোকদের কতটুকু মূল্যায়ন করা হয়। এই জিনিসটা করতে যদি আমি ব্যর্থ হই, তাইলে তো আমি অলরেডি একটা ইয়েলো সিগন্যাল দিয়ে দিয়েছি আমাদের জনগণের কাছে যে এখানে মূল্যবোধের তেমন কোনো গুরুত্ব নাই। কাজেই রাষ্ট্রের সর্বত্র যদি আমি মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিগুলাকে, মূল্যবোধকে আমি যদি অ্যাপ্রিসিয়েট করতে না পারি, এবং আমাদের যারা নেতা আছেন তারা যদি মূল্যবোধ সম্পন্ন না হয়, তাইলে রাষ্ট্র পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হবে। আরেকটা হচ্ছে আইনের সুষ্ঠু প্রয়োগ, আর আরেকটা বিষয় হচ্ছে পরিবার। পরিবার একটা অনেক বড় বিষয়। পরিবারের ক্ষেত্রে এখন যেটা হচ্ছে, যেহেতু আস্তে আস্তে সবকিছু এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, আমরা স্বামী স্ত্রী কাজে চলে যেতে হচ্ছে, অথবা ডিভোর্স রেটও বেড়ে যাচ্ছে। আমরা পরিবার থেকে যদি 3টা জিনিস, আমাদের ছেলেদের 3টা ডাইমেনশন উন্নয়নে কাজ করি, একটা হচ্ছে সোশ্যাল ভার্চু, একটা হচ্ছে মোরাল ভার্চু, আর একটা হচ্ছে স্পিরিচুয়াল ভার্চু। অর্থাৎ পরিবার থেকে আমরা বড়দেরকে সম্মান করা, শিক্ষকদের সম্মান করা, পাড়া প্রতিবেশীকে সম্মান করা, ভালো কাজের মধ্যে এগিয়ে যাওয়া। আমি যদি পরিবারের মধ্যে এই পরিবেশটা সৃষ্টি করতে ব্যর্থ হই, তাহলে আমি ভালো রেজাল্ট আশা করতে পারবো না। আমি ছেলেদের সামনে পরনিন্দা, পরচর্চা, ছেলেদের সামনে মানে এই ধরনের কোনো নেগেটিভ বিষয় যেটা ছেলেদেরকে নেগেটিভলি ইম্প্যাক্ট করে, এগুলা থেকে বিরত থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে মোরাল ভার্চু। মোরাল ভার্চুর ক্ষেত্রে ছেলেদের কাইন্ডনেস, জেনারসিটি, তাদের সততা, তাদের উদারতা, এই বিষয়গুলাকে ইমপ্রুভ করার জন্য প্রথমে নিজেদের মধ্যে প্র্যাকটিস করতে হবে। এরপরে তাকে স্পিরিচুয়াল ভার্চুস, অর্থাৎ যা করব একনিষ্ঠতার সাথে আল্লাহ রাসূলের স্বার্থে করা, মানে পরিপূর্ণরূপে তাকওয়াটাকে গ্রহণ করে, ধর্মটাকে ভালোবেসে, মানুষকে ভালোবেসে মানুষের জন্য বাঁচা। এই বিষয়গুলা যদি আমি পরিবার থেকে গড়ে নিতে পারি, আপনি যে প্রবলেমগুলোর কথা বলছেন সেই প্রবলেমগুলা ইনশাআল্লাহ আমরা সলভ করতে সমর্থ হব। এখন সমস্যা হয়ে গেছে এই বিষয়গুলো আমরা করছি না, এবং ধর্মের যে গ্রিপ, সেটা আস্তে 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 মানুষ আমাদের সর্বাঙ্গীন জীবন থেকে আমরা আস্তে আস্তে লুজ করে ফেলছি। অ্যাজ এ রেজাল্ট অফ দিস এই বিষয়গুলো আমাদেরকে পেয়ে বসছে। খুবই 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 সত্য এবং খুবই বাস্তবসম্মত কথা বলেছেন জনাব সাইফুল আজম আজহারী। আমি দর্শক আপনাদেরকে বলবো, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করবেন, এবং অন্যান্য যারা রয়েছেন প্যারেন্টসরা তাদেরকে দেখবার জন্য আপনারা অবশ্যই উৎসাহ প্রদান করবেন, কারণ আজকের অনুষ্ঠানটি আমি মনে করি বড় ধরনের ভূমিকা রাখবে এই সামাজিক অসঙ্গতি দূরীকরণে। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম, আপনি কি একমত কিনা, যেমন সুপারস্টিসিয়াস যে প্র্যাকটিসগুলি আমাদের মধ্যে ছিল, যেটা আপনার গোলাম রাব্বানী বললেন যে মিথ্যা কথা বললে
মুখে ঘা হয়ে যাবে। অথবা আমি যদি বলি যে আমাদের যেটা বললেন সাইফুল আজম আজহারি, যে আপনার ধর্মীয় অনুশাসনের কথা, আমিও ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়তাম আমাদেরকে বলা হতো যে মুরব্বী দেখলে সাইকেল থেকে নেমে যেতে হবে, তাদেরকে এগুলো সাইকেল থেকে নেমে যাওয়া মানে কিন্তু এটা দৃশ্যমান ভাবে অন্য কিছু মিন করে না, যা একটা বড় মানুষকে বা সম্মানিত মানুষকে সম্মান প্রদান করার কথা বলা হয়েছে। এগুলো কিন্তু এখন কমে গেছে, একদম শুনছে না কেউ। এই মানসিক যে একটা বড় ধরনের বিবর্তন, এটাকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ সাগর ভাই। প্রথমে আমি একটু বলে নিতে যাচ্ছি, যেটা আমাদের গোলাম আজম সাহেব বলেছিলেন যে আমার সাথে একটা বিষয় দ্বিমত পোষণ করেছিলেন। তো সেখানে আসলে আমি যেটা বলেছিলাম যে প্রকৃত ধর্মীয় শিক্ষা কখনো উগ্রতা শিখায় না। লাইভটা আবার শুনতে পারেন ইচ্ছা করলে। প্রকৃত ধর্মীয় শিক্ষা মানুষকে আদর্শ দেশপ্রেমিক বানায়, নারীদের প্রতি মানুষের সম্মানবোধ বৃদ্ধি করে, বা আমার ভালো সন্তান বানায়। তবে হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে যারা ধর্মের নামে বিভিন্ন উগ্রতা শিক্ষা দিচ্ছে। আমি এই কথাগুলো বলেছিলাম। আমি কখনো বলিনি যে ধর্ম মানুষকে উগ্রতা, মানে প্রকৃত ধর্মটা উগ্রতা শিক্ষা দেয় না, এটাই বোঝাতে চেয়েছিলাম। তো এখন আমরা যে বিষয়টি উঠে এসেছে সেটা হচ্ছে আমরা এটা কিভাবে প্রতিরোধ করতে পারি, বা সাগর ভাই যে বিষয়গুলো বললেন। প্রথমত আপনি যদি খেয়াল করেন, এই যে রিসেন্টলি যে ড্রাগ গুলো বিভিন্ন সংবাদপত্রে বা খবরে দেখা যাচ্ছে, এলএসডি থেকে শুরু করে বিভিন্ন ড্রাগ গুলো যেগুলো আসলে প্রবেশ করেছে দেশে, এগুলো সবগুলোই কিন্তু বিভিন্ন বড় লোকের ছেলের হাতে। এগুলোতে তেমন কোনো গরিব ছেলে মেয়ে বা এরা নেই। এবং এই সমস্ত ফ্যামিলিতে যদি আপনি খবর নেন তাহলে দেখবেন যে এদের লাইফের যে চাওয়া পাওয়া, এদের যে একটা টার্গেট থাকবে লাইফের, সেটা কিন্তু আগে থেকে পূরণ হয়ে গিয়েছে। লাইক তার একটা কম্পিউটার দরকার, একটা মোবাইল দরকার, সেটা আগে থেকে পূরণ হয়ে গিয়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরকে বাবা একটা টার্গেট দিত যে তুমি যদি পরীক্ষায় ফার্স্ট হো তাহলে তোমাকে এটা কিনে দিব, একটা খেলনা কিনে দিব। তুমি যদি পরীক্ষায় ফার্স্ট হো তোমাকে একটা কম্পিউটার কিনে দিব। বাট এই যে টার্গেট, তাদের এই যে গোলগুলো, তারা এগুলো আগেই পেয়ে গিয়েছে। তো এই গোলগুলো আগে পাওয়াতে যেটা হয়েছে, তাদের লাইফের কোনো চাওয়া পাওয়া নেই। তারা একটা বিশাল অবসর সময় পায়, এবং সেই অবসর সময়ে তারা তাদের ফ্রেন্ডদের সাথে বিভিন্নভাবে কানেক্টেড হয়। আর এর সাথে একটা বড় বিষয় হচ্ছে, আমাদের এই ঢাকা শহরে যদি আপনি খেয়াল করেন, গ্রাম অঞ্চলে কিন্তু এই ধরনের কিশোর গ্যাং এগুলো খুবই কম। কিন্তু আপনি এক্স্যাক্টলি যদি ঢাকা শহরে দেখেন, এখানে বাবা মা সবাই চাকরি করতেছে। এখানে আহ যে ওয়াইফ বা যে হচ্ছে মা, সে পছন্দ করতেছে না তার দাদি বা নানি এসে এখানে থাকুক। সে যাচ্ছে একদম সেপারেটলি তার হাজবেন্ড নিয়ে থাকতে। এবং এর ফলে যেটা হচ্ছে, সে নিজেও যাচ্ছে চাকরিতে, তার হাজবেন্ডও চাকরিতে, বাসায় কিন্তু ছেলে একা। তো ছেলে কি করবে? ছেলের তো কোনো কাজ নেই। সে ছেলে তখন মোবাইলে কোনো অপকর্মে লিপ্ত হচ্ছে, হয়তো সে পর্নোগ্রাফি দেখতেছে, হয়তো সে তার কোনো ফ্রেন্ডের সাথে পাবজি খেলতেছে, সেইখানেও পাবজির মধ্যে গ্যাং তৈরি করে, এই অ্যাটাক দাও, এই করো, সেই করো, এগুলো চলতেছে। তাহলে আলটিমেটলি এই যে সংসার বা এই যে ফ্যামিলিগত একটা যে বন্ডিং থাকা উচিত ছিল, সেই বন্ডিংটা কিন্তু ছেলেমেয়েরা পাচ্ছে না। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের প্রচুর টাকা পয়সা, টাকা পয়সার কিন্তু অভাব আমরা নেই। শুধু এবং ছেলে ছেলে করছি কেন, মেয়েরা কি এর সাথে কি কোনোভাবে সম্পৃক্ত হচ্ছে না? অবশ্যই অবশ্যই মেয়েরাও সংযুক্ত, অবশ্যই সংযুক্ত। তার মানে বিভিন্ন ছেলে মেয়ে মেয়েরাও উভয়ের ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলি আমরা বা এই ধরনের প্রতিকারগুলি আমাদের ভূমিকা রাখা উচিত প্রতিকার পেতে হলে। অবশ্যই ছেলে মেয়ে সবার ক্ষেত্রেই, এবং ছেলে মেয়ে সবাই এটাতে মানে কানেক্টেড। কিন্তু ছেলেদের গুলো বেশি দেখা যাচ্ছে কারণ ছেলেরা বেশি বাইরে যাচ্ছে বা তাদের এগুলো বেশি এক্সপোজড আর কি। তো এটা একটা বড় কারণ যে আমাদের ফ্যামিলিগত যে বন্ডিং, সেখানে একটা বড় ধরনের গ্যাপ হয়েছে। সেই গ্যাপের একটা মূল বিষয় হচ্ছে মানুষ একা থাকতে চায়, সে কাউকে সহ্য করতে পারছে না। ইভেন আপনার বাসায় ঢাকায় যারা থাকে, পাশের বাসায় কেউ মারা গেলেও কেউ বলতে পারছে মানে কে মারা গেছে, কে থাকে। তার এতটা খারাপ অবস্থা, মানে একটা প্রতিবেশীর কি অধিকার, এই বিষয়গুলো কিন্তু তারা জানছে না। তো অ্যাজ এ রেজাল্ট যেটা হচ্ছে, মানুষের সাথে বন্ডিং কমে যাচ্ছে, এবং যার ফলে তার কিছু মানুষের সাথে কানেক্টেড থাকছে। সেটা হতে পারে পাবজি গেমস এর মাধ্যমে, সেটা হতে পারে তার কোনো স্কুলের ফ্রেন্ড, মানে কয়েকটা মানুষ, সে শুধু কয়েকটা মানুষের সাথেই মিশে, কিন্তু একটা হিউজ গ্রুপ অফ পিপলের সাথে মিশতেছে না। যেটা আপনি গ্রাম অঞ্চলে দেখবেন যে এক গ্রামের মানুষ আরেক গ্রামের মানুষকে চিনে, এবং তারা যতটাই বোকা হতে পারে, এই হতে পারে, হয়তো জীবনে তেমন কোনো বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে না, কিন্তু তারা মানুষ হিসেবে ভালো। তাদের দ্বারা অপকর্ম হচ্ছে না, এরকম একটা গ্যাং এর মতো করে মানুষকে নির্যাতন করা হচ্ছে না, মানুষকে হত্যা করা হচ্ছে না, বা এই ধরনের ইফটিজিং করা হচ্ছে না। তো এখন এই যে বৃদ্ধাশ্রম বাড়া, পাশাপাশি দেখা যায় যে যখন আপনার সন্তান, তার একটা বিনোদনের দরকার, আপনার কাছে আসতে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে মা বাবা তারা ফেসবুক চালাইতেছে, তারা হয়তো ইউটিউব ভিডিও দেখতেছে। তো বাচ্চাদেরকে বলছে তোমরা গেমস খেলো। আজকে কয়টা বাবা মা যখন তার সন্তান কান্না করে বা যখন তার সন্তানের একটা খেলাধুলার দরকার পড়ে, তখন তাকে বলে যে তুমি এটা খেলো বা আমি তোমার সাথে সময় দিচ্ছি, বা তাকে একটা কোরআনের থেকে একটা হাদিস বা একটা গল্প কিছু শোনাচ্ছে, ইসলামিক কোনো মূল্যবোধের শিক্ষা দিচ্ছে। এরকম কিন্তু কিচ্ছু হচ্ছে না। একটা বাচ্চা কাঁদতেছে, তাকে বলা হচ্ছে তুমি গেমস খেলো, মোবাইল হাতে দিয়ে গেমস খেলো, বাবা গেমসটা দেখো। মানে বাবা মাও কেমন যেন বাচ্চাদেরকে টোটালি মানে একটা সাইকোলজিক্যাল সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে। তো আমি বলবো এই ক্ষেত্রে বাবা মা থেকে শুরু করে প্রতিটা মানুষের তাদের নিজের দায়িত্ব বোঝা উচিত,
যে মানুষগুলো তার সংসারের বাবা মাকে গুরুত্ব দিচ্ছে না, মাকে বাসায় দেখলে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, তার শ্বশুর শ্বশুর শাশুড়িকে বাসায় দেখলে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, তাদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? তাদের কাছ থেকে তাদের সন্তানগুলো একসময় এই ধরনের এলএসডি পাশাপাশি বিভিন্ন ড্রাগে আসক্ত হবে, এটাই আশা করতে পারি, এর চেয়ে বড় কিছু আশা করতে পারি না। এবং সেটাই কিন্তু হচ্ছে মা বাবার কথা যে আমরা এই সবাই সিস্টেম বলছি, এর বাহিরের যে আরেকটা জীবন আছে এবং সেখানে যে অন্য মানুষ দ্বারা প্রভাবিত হচ্ছে তারা, সেটা থেকে কিভাবে মুক্তি পাবে? কারণ মা বাবা তার বাহিরে সার্বক্ষণিক ওই ছেলেটা বা মেয়েটার পেছনে পেছনে ঘোরাও সম্ভব না, বাস্তবতার নিরিখে যদি আমি বলি। এখন আমরা এটার প্রতিকার দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে যারা এটাতে আসক্ত হয়ে গিয়েছে, সেটা হচ্ছে এক ধরনের প্রতিকার, এবং যারা আপকামিং এখনো জন্ম হয়নি বা যারা বাচ্চা এখনো ছোট, তাদের কিভাবে প্রতিকার করা সম্ভব। প্রথমত, যারা একদম এফেক্টেড হয়ে গিয়েছে, যাদের আসলে মানে অলরেডি কিশোর গ্যাংয়ে চলে গিয়েছে বা আসক্ত, তাদের জন্য পরামর্শ হচ্ছে তাদেরকে ইসলামের বাণীগুলো সুন্দর করে বোঝাতে হবে। আদারওয়াইজ আপনি যদি বলেন যে এটা নীতিবোধের যে শিক্ষা একটা মানুষের টার্গেট, সেটা কই থেকে আসবে? এটা ইসলাম থেকে আসবে। দেশপ্রেমের একটা শিক্ষা, সেটা কই থেকে আসবে? ইসলাম থেকে আসবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি কিন্তু একজন ধার্মিক ব্যক্তি ছিলেন, কথায় কথায় বলতেন ইনশাল্লাহ। হ্যাঁ, তো এই যে ধর্মীয় মূল্যবোধ, এইখান থেকে মানুষের শিক্ষাটা আসে, সে দেশকে কতটুকু ভালোবাসবে, সে তার দায়িত্ব কতটুকু, এই বিষয়গুলো আসে ধর্মীয় মূল্যবোধ থেকে। তো যে মানুষটা খারাপ হয়ে গিয়েছে, আপনি যদি সাহাবীদের কথা চিন্তা করেন, উমর রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে যত সাহাবী ছিলেন, তারা কিন্তু মদ খাইতেন, অনেক ধরনের ই করতেন, কিন্তু সেই সাহাবীগুলো সবচেয়ে সোনার মানুষে পরিণত হয়েছিলেন কেন? কিভাবে? শুধুমাত্র ইসলামের আলোতে, কোরআনের নূরে। তো এই নূর, এই আলো ছাড়া আমরা যদি চিন্তা করি অন্য কোনো ওয়েতে কোনো মানুষকে, কিশোর গ্যাং হোক যেই হোক, তাকে আমরা একটা সেফ লাইফে নিয়ে যাবো, দ্যাটস ইম্পসিবল ফর এভার। এটা কখনোই সম্ভব না। অলরেডি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাদিসের মাধ্যমে, তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন কিভাবে মানুষদেরকে একটা সেফ গাইডলাইনে আনা উচিত। আমার মনে হয় সেই গাইডলাইনগুলো যদি আমরা ফলো করি, তাহলে কিশোর গ্যাং কেন, যত ধরনের গ্যাং আছে সবাইকে আমরা একটা ভালো গাইডলাইন আনতে পারবো। এবং এর পাশাপাশি যারা এখনো বয়স ছোট, যারা এখনো মানে গড়ে উঠছে, একটা সময় হয়তো প্রপার গাইডলাইনে না গেলে তারা কিশোর গ্যাংয়ে চলে যেতে পারে, তাদের বাবা মার জন্য অনেক বেশি দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বের মধ্যে একটা হচ্ছে সন্তানকে সময় দেওয়া, যেটা রাব্বানী ভাই থেকে শুরু করে আজম সাহেব বলেছিলেন, যে তাদের একটা বিনোদনের ব্যবস্থা করা, এবং সেই বিনোদনে বাবা মা সাথে থাকবে। পাশাপাশি বাবা মার সাথে যেন সন্তান মিশতে পারে, যে আমার বাবা আমার মা আমার বেস্ট ফ্রেন্ড হবে। সে যেন এমন না হয় যে তার সাথে আমি কথা বলতে পারতেছি না, তার সাথে আমি ভয়ে আতঙ্কে আরেক জায়গায় লুকিয়ে রয়েছি। বাবা মা যেন এমন না হয় যে সন্তানকে ধরে মারধর করতেছে ইচ্ছা মতো। তো এই ধরনের বিষয়গুলো যখনই কোনো ফ্যামিলি সংঘটিত হয়, আমি দেখেছি একদম বাস্তব অভিজ্ঞতা থেকে, পেশেন্ট পার্টি থেকে সবকিছু থেকে শুরু করে, যখনই কোনো ফ্যামিলির বাবা মা প্রচন্ড পরিমাণে অ্যাগ্রেসিভ, তাদের সন্তানগুলোই প্রচন্ড পরিমাণে খারাপ পথে যায়। কারণ তাদেরকে গাইড করার মতো, তাদেরকে একটা সুন্দর লাইনে নেওয়ার মতো কেউ থাকে না। কারণ ওই সমস্ত ফ্যামিলির বাবা মায়ের মধ্যে ঝগড়া, তারা সবসময় ঝগড়াই দেখে, সবসময় একটা আতঙ্ককর অবস্থাতেই থাকে, এবং তাদের মাথার মধ্যে ওইগুলোই থাকে সবসময়, যে আমার লাইফটা হয়তো এমনই, আমি এভাবেই চলবো। তারা ভালো কিছু চিন্তা করতে পারে না। তো এই ক্ষেত্রে জি। ফ্যামিলির একটা বড় ধরনের ভূমিকা রয়েছে। আর আমি যেটা বলতে চাই যে আসলে সবারই একটু সোশ্যাল সাইটে, মানে ভার্চুয়াল সাইটে সময় কম দিয়ে একটু মানে প্র্যাকটিক্যাল হওয়া উচিত। আমাদের লাইফটা এমন আমরা একটা জি, ভার্চুয়ালিটির দিকে চলে গিয়েছে যে আমরা আসলে সবাই ফেসবুক ইউটিউব কেন্দ্রিক হয়ে হয়ে আমাদের সন্তানদের প্রতি গুরুত্ব দিচ্ছে না। বাবা মাও ফোন টিপে, ছেলেও মোবাইল টিপে, এদিকে মানে বন্ডিংটা কিন্তু একদম খারাপ অবস্থা। খুবই বাস্তবতার লাস্ট কথা দিয়ে আমি তানভীর তুষার আপনার কাছে যেতে চাই, মানে হুইচ ইজ ভেরি ট্রু অ্যান্ড দ্য রিয়ালিটি ইজ দ্য থিংস দ্যাট সেড একদম আলটিমেটলি ডক্টর মোহাম্মদ ইব্রাহিম, যে সোশ্যাল মিডিয়া, এখন সোশ্যাল মিডিয়াটাকে নির্ভর কার উপরে করে, যে যারা ব্যবহার করছে তাদের উপরে, নাকি সোশ্যাল মিডিয়া এই ধরনের কর্মকাণ্ড উৎসাহ যোগায়? কারণ সোশ্যাল মিডিয়াতে আপনি ভালো জিনিস আছে, যেটা আপনি এর আগেও বলে গেছেন, সেটাকে আমরা না নিয়ে খারাপটাকে নেওয়াটা কি সোশ্যাল মিডিয়ার দোষ, নাকি পরিবারের দোষ, না যে নিচ্ছে তার দোষ? এই ক্ষেত্রে আপনি কাকে ইয়ে করবেন? আর আরেকটা ব্যাপার আপনার কাছে আমি জানতে চাচ্ছি, যে মিডিয়ার কি ভূমিকা আছে এখানে? মিডিয়া বলতে আমি যদি নাটক মিডিয়া বা সিনেমা এই জাতীয় জিনিসগুলিকে যদি আপনার কাছে আমি তুলে ধরি, সেখানে দেখা যাচ্ছে যে কিছুদিন আগে একটা নাটকের মধ্যে খুব আলোচিত একটা নাটক, নাম বলতে চাচ্ছি না আপনার কাছে, দুই পাড়া মহল্লার মারামারি দেখানো হচ্ছিল, এবং খুব আয়োজন করে একজন আরেকজনকে খুব সুন্দরভাবে, সেখানে বড় ভাই আছে, বড় ভাইয়ের পেছনে সবাই লাঠি সোটা নিয়ে যাচ্ছে আরেক পাড়ার মানুষকে। এখান থেকে কি কোনোভাবে প্রভাবিত হয় কিনা, এবং সেগুলিও বা কতটুকু দায় রাখে এই ধরনের মানে কিশোর গ্যাংকে উৎসাহ দেওয়ার ক্ষেত্রে? সেগুলিকে ব্যাপারে আপনার একটু মন্তব্য রয়েছে। ধন্যবাদ আমাকে আরেকবার ফ্লোর দেওয়ার জন্য। একটু কথা বলতে চাই। যতটুকু বুঝতে পারলাম, রাব্বানী ভাইও সলিউশনের ব্যাপারে কথা বলছেন, আজম ভাইও বলছেন, ফাইনালি ইব্রাহিম ভাই অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট তুলে ধরলেন। আর আমরা এখন এমন একটা পয়েন্টে আছি যেখানে আসলে ডাইরেক্ট সোশ্যাল মিডিয়া নিয়ে একটু কথা হবে। যদি একটু ভুল না করি, আমরাও এই মুহূর্তে কিন্তু সোশ্যাল মিডিয়াটা প্ল্যাটফর্ম ইউজ করতেছি।
সো উই ক্যান নেভার স্কিপ দিস, মানে আমরা এটাকে বন্ধ করে আগাতে পারবো না। এটা আই থিঙ্ক আমার সাথে সবাই একমত হবে। আজকে তো সোশ্যাল মিডিয়ার কল্যাণেই কানাডা থেকে আমাদের সাথে ভাই কানেক্টেড হয়েছেন, দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে, ইউকে থেকে আমাদের আজম ভাই কানেক্টেড হয়েছেন, বাংলাদেশ থেকে আমরা তিনজন কানেক্টেড হয়েছি। সো এটার যেমন কল্যাণ আছে তেমনি অকল্যাণময় কিছু ব্যাপারও আছে। এবং সরকার, আমি যতটুকু বুঝতে পারতেছি, পর্ন ওয়েবসাইট গুলো বন্ধ করে দিয়েছে ডিউ টু এটার অতিরিক্ত পরিমাণে বেড়ে যাওয়ার কারণে। দে হ্যাভ টু কিপ স্টপ। এটাও আপনাকে মনে রাখতে হবে, মানে আমরা বাঙালি না, মানে পুরো বাংলাদেশে না, মানুষ যাতে অনেক চালাক, অলওয়েজ একটা অল্টারনেটিভ মানুষ খুঁজতে চেষ্টা করে। তো আপনি আপনার ছেলে বা মেয়ের পাবজি গেমটা বন্ধ করে দিলেন, নেক্সট মোবাইলটা নিয়ে গেলেন, পরের দিন দেখবেন সে আপনার মানে ওয়াইফের মোবাইল দিয়ে বাইর করে ওইখানে ইনস্টল করে খেলা শুরু করে দিচ্ছে। দিস এ রিয়েল কেস। আপনি সব এক্সট্রিম একটা পুশ দিয়ে আগাইতে পারবেন না, মানে বন্ধ করে দিতে পারবেন না কিছু। যেটা গেম হোক, এটা কোনো জিনিসে আসক্তি হোক। মাদক বন্ধ করে দিলেন, একদিন সিজ করছেন, তার বাবা তাকে এনাফ পানিশমেন্ট দিচ্ছে, মানে রীতিমতো মারধর করছে, বাট দেখা যাচ্ছে এটা নেক্সট উইকে সে আবার নিয়ে বসছে। সো কোনো জিনিসে এক্সট্রিম অ্যাকশন একদিনে অ্যাপ্লাই করে আপনি সলিউশন নিয়ে আসতে পারবেন না, তাকে আস্তে আস্তে সেখান থেকে বের করে আনতে হবে। স্পেশালি দোজ যারা হচ্ছে আসক্ত। যদি আমি আজম সাহেবের কথাটা বলি, উনি অনেকগুলো ওয়ে এস্টাবলিশের কথা বলছেন, প্রত্যেকটা ওয়ে এস্টাবলিশ হয়েছে কিন্তু আস্তে 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 আস্তে, খারাপ একদিনে সে হয়নি। অবভিয়াসলি সে একটা ভালো শিক্ষাই পাবে, ফ্যামিলি, আমাদের মেম্বাররা কেউ আমাদের খারাপ চায় না, আমাদের বন্ধু বান্ধব আশা করি আমাদের কেউ খারাপ চায় না, বাট স্লোলি শয়তান আমাদের মধ্যে যে আছে, মানে যে খারাপ পার্টটা আছে আমাদের নফস, সেটা আমাদের অলওয়েজ ড্রাইভ করতেছে, কোনো একটা দিকে আমাদেরকে ড্রাইভ করতেছে। খারাপ দিকটাই সবচেয়ে বেশি আকর্ষণ দেখাচ্ছে, যে আস্তে আস্তে আমরা ওই দিকে চলে যাই। কেন ও করতে, তুমি একটু করে দেখো, একটু টেস্ট করে দেখো, একটু ট্রাই করে দেখো। মেবি শুরুটা এরকমই, যে যারা যারা আজ পর্যন্ত সিগারেট খাওয়া ধরেছেন বা মাদক ট্রাই করেছেন, প্রত্যেকেরই আমি মনে হয় কেউ না কেউ আগায় দিছে, আপনি একটু নিয়ে টেস্ট করে দিচ্ছেন এন্ড ইউ ফিল গুড, এন্ড আস্তে আস্তে জিনিসটা ড্রাইভ হতে হতে সামনে আগে গেছে। এখন আসেন মিডিয়ার এখানে কানেকশনটা কিভাবে আসলো। সোশ্যাল মিডিয়ার জন্য আজকে আমি এখান থেকে গ্রামে বা এখান থেকে দেশের বাইরের যে কোনো মানুষের সাথে কানেক্ট করতে পারছি নিজেকে। এমন কিছু আননোন পার্সন, এমন কিছু ট্রানজাকশন আমি করে ফেলতেছি যেগুলো হয়তো আমার আজকে সোশ্যাল মিডিয়া না থাকলে আমি করতে পারতাম না। সো ইটস হেল্পিং এম আ লট। আপনি যদি মিডিয়াতে বিভিন্ন রকম ওয়েব সিরিজ হয়, আমি কাউকে এনকারেজ করবো না ওয়েব সিরিজ দেখার জন্য, বাট এগুলোর প্লট গুলো দেখেন অনেক সময় রিয়েল লাইফের ইনসিডেন্ট থেকেই নেওয়া। কেউ না কেউ কোনো না কোনো ভাবে একটা না একটা ইনসিডেন্ট দেখে নিজের মধ্যে সেই সাহসটা পাইছে নেক্সট ক্রাইমটা করার জন্য। তো অবভিয়াসলি আপনি ক্রাইমের মধ্যে ডুবে আসতে, একটা ছেলে বা মেয়েকে একটা ভালো জিনিস বললেন, একটা হাদিসের কথা বললেন, নামাজ পড়তে বললেন। আমার কথা শুনতে পাচ্ছেন? জি 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 জি, আমি আমি ওকে, আমি শুনতে পাচ্ছি। আমি আপনার কথার মধ্যে একটা ভিডিও দেখাবো, আপনি বলতে থাকুন। শিওর। সো ওয়ান বাই ওয়ান ইনসিডেন্ট গুলো যখন শুরু হয়ে যায়, বাবা মাও টের পায় না, একদিন হঠাৎ করে একটা বড় ক্রাইম হয়ে গেছে, তখন গিয়ে টের পেলো আচ্ছা আমার ছেলে হলে এই অবস্থায় আছে। অথচ আপনার সামনে কিন্তু সে সবসময় একটা ভালো ফেস নিয়ে আসতেছে। সোশ্যাল মিডিয়াতে তার যে ফ্রেন্ডরা আছে, তারা হয়তো তাদের ইনবক্স আপনি যদি কোনো কারণে যান, স্পেশালি বর্তমানে ছেলে মেয়েদের ইনবক্সে, তারা বাইরে একরকম, মানে ফেস টু ফেসে একরকম, বাট ব্যাকগ্রাউন্ডে তারা আরেক রকম। এইরকম ভাবে যদি চলতে থাকে, আপনি যদি ইমেজিন করেন, দে আর স্লোলি গেটিং টুয়ার্ডস এ ডার্ক সাইড। এখন ডার্ক সাইড কিন্তু একদিন এসে যায়নি, আবারও বলতেছি, মানে একদিনে কোনো কিছু হয়নি। সো মিডিয়ার প্রভাবটা এরকমই, আপনি একটা খারাপ ইনসিডেন্ট দেখলেন, দেখলেন সে পার পেয়ে গেছে, দেখলেন সে অ্যাচিভমেন্ট কিছু একটা করছে, বেবি সে ভাইরাল হয়ে গেছে, নেক্সট থিং আপনার মনে একটা ইচ্ছা থাকতে পারে আমি ওরকম একটা কিছু করে দেখাতে চাই। এটা খুবই খারাপ হইতে পারে, কোনো একটা খারাপ ইনসিডেন্ট, কেউ কাউকে মারতেছে, তো যে পানিশ হইতেছে, আমরা একটু স্যাডিস্টিক বাংলাদেশের একটু বলতেই হয়, আরেকজনকে মারছে, এটা দেখলে আমরা খুব মজা পাই। তো ওই জিনিসটাই হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে অনেকাংশে, আমরা ওইটাতেই ড্রিভেন, যে মিডিয়াতে আমরা এটা দেখছি, সো মেবি নেক্সট বিগ থিং আমি ওইটা করে দেখাই, আই কুড বি দ্য স্টার। আর এর বাইরে আরেকটা ইম্প্যাক্ট হচ্ছে নাটক সিনেমার কথা যে বললেন, আমাদের দেশে একটু দেখাইতে পারবেন লাইক কোনো একটা ইনসিডেন্ট দিয়ে, কোন একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটা হাদিস আমাদেরকে শেখানো হচ্ছে, এরকম কন্টেন্ট নিয়ে কয়জন কাজ করতেছে আমাদের সামনে, প্রকৃত একটা ভালো সোশ্যাল মেসেজ এনে দিচ্ছে এরকম কন্টেন্ট, হাজার হাজার কন্টেন্টের মধ্যে কয়টা? মানে আমি প্রশ্ন রাখতেছি টু ইচ এন্ড এভরি পিপল যারা এখন দেখতেছেন, আপনারাই হয়তো আমাদের মানে এই শোটা দেখছেন, এখান থেকে কোনো জিনিস শেখার জন্য আসছেন, আমরা এত বড় একটা আলোচনা করলাম, এখান থেকে ভালো কিছু কথা আপনারা গ্যাপ করবেন, কিছু শিখবেন। আই থিঙ্ক সবার এফোর্ট এন্ড হার্ড ওয়ার্ক এটার পিছনেই ছিল। আজকে এতগুলো মানুষ এতগুলো সময় দিচ্ছে আপনাদের জন্য, বেসিক্যালি একটা জিনিস শেখানোর জন্য বা আপনাদের কাছে এটা পৌঁছায় দেওয়ার জন্য। বাট ট্রাস্ট মি, ঠিক এরপরে নেক্সট জিনিস, নেক্সট স্টেপ যেটা আপনার নিতে হবে, সেটা নিয়ে কিন্তু আমরা কেউ খুব একটা মানে হাইলাইট করিনি। প্রবাবলি আপনার ছোট
আপনারই আপন বড় আমি ভাই। একটু মাঝখানে তুষার ভাইয়ের কথা সঙ্গে আমি ছোট্ট এসে অ্যাড করে নেই, তাহলে আমরা ভুলে যাব। এটা হচ্ছে যে আহ মনীষ শাহ নামে একজন চলচ্চিত্রকার আছেন, ইয়াতে তামিলনাড়ু সম্ভবত সাউথ ইন্ডিয়ান ফিল্ম করেন। তার ম্যাক্সিমাম ফিল্ম খুবই হিট হয় এবং ভালো, এবং তার একটা মেসেজ থাকে। যেমন কয়েকদিন আগে আমি একটা ইউটিউবে দেখবেন বি শাকাল, বি স্পেস এসকেএল শাকাল নামে একটা মুভি আছে, বি শাকাল। সেই মুভিটাতে মূল মেসেজ হচ্ছে যে খাদ্যে যারা ভেজাল দেয় এদেরকে ধরা, মানে মানে ইন্ডিয়ার ফুড সেফটি ডিপার্টমেন্ট কিভাবে এখন কাজ করতেছে সেই বিষয়টা নিয়ে। দারুণ একটা বিষয়, কন্টেন্ট দেখলে যে কোনো খাদ্যে ভেজালকারী এই সিনেমা দেখলে ভয় পেয়ে যাবে যে ভাই খাদ্য ভেজাল যাবে না। এরকম প্রচুর সিনেমা করা, আমার নয় বাংলাদেশে এই ধরনের নাটক সিনেমা করা উচিত, যে আমাদের অসঙ্গতি বা এই সমস্যাগুলো নিয়ে যেটা নিয়ে এগিয়ে আসা উচিত। ওই সিনেমা কিন্তু হিট, কন্টেন্টটা এমন করেছে যে হিট হবে কিন্তু, এবং প্লাস একটা মেসেজ থাকবে। আর ফরেন্সিক নামে একটা মুভি দেখলাম আমি, পুরো একটা ফরেন্সিক কিভাবে করে, কিভাবে করতে হয়, কি করলে অপরাধে পালাতে পারবে দেখাচ্ছে। এই ধরনের অর্থাৎ সিনেমার মাধ্যমে একটা পজিটিভ মেসেজ দেয়া, এই কালচারটা, এই প্র্যাকটিসটা আমাদের দেশে মনে হয় আসলে নাই বললেই চলে, খুবই কম। এটা করা উচিত। ধন্যবাদ, প্লিজ কন্টিনিউ। মানে এরকম কিছু মানে দৃষ্টান্ত রেখে যাওয়া উচিত, যেটা দেখে আসলে আপকামিং একটা জেনারেশন বা বর্তমানে যারা এই প্যাসেজ দিয়ে যাচ্ছে তারা যেন একটা কিছু শিখে নিতে পারে। আর আর পাশাপাশি একটা বলবো যে সোশ্যাল অ্যাক্টিভিটির কথা একটা বলছিলেন, আমরা হয়তো ব্যাপারটা দেখতে পাই যে 14 বছরের কোন এক ছেলে তার বাসায় বাবা মাকে হত্যা করছে, মানে এই নিউজটা দেখে আমরা আফসোস করি, কষ্ট পাই। আমি মনে করি এখানে প্রত্যেকটা মানুষ যারা আমার সাথে প্রেজেন্ট আছেন এবং দর্শকরা সবাই খুব খুশি হবে যদি সে কোনোদিন দেখে যে 1000 কিশোর কিশোরীরা পুরা বাংলাদেশে 2 লক্ষ বৃক্ষরোপণ করছে। মেবি এরকম একটা মেসেজ দেখলে আমি আপনি সবাই খুব খুশি হব, তাই না? অবভিয়াসলি ইট কুড বি অ্যান অ্যাচিভমেন্ট, এটা দেখে ভালো লাগার মতো। এরকম কয়টা নিউজ আমরা নিউজ পোর্টালে দেখতে পারি বলেন? মানে দ্য নেক্সট থিং আই উড, মানে এখানে সলিউশন অলরেডি অনেক কথা হয়েছে, আমি জাস্ট একটা ড্রিম দেখি আজকের এই শো এর পর একটা ছেলে বা একটা মেয়ে হইলো মোটিভেটেড হোক যে না, আমি কে আমাকে কি বলবো আমি জানি না, ফর দ্য বেটারমেন্ট অফ মাই ফ্যামিলি, মাই সোসাইটি, আমি একটা কিছু শুরু করবো। মেবি ইউ আর দ্য নেক্সট বিগ থিং। এই এনকারেজমেন্টটা ফ্যামিলি থেকে আসা উচিত। আমাদের মতো যারা সোশ্যাল মিডিয়াতে আছে এরকম প্রত্যেকটা মানুষের মুখ থেকে এভরিডে না। এখানে আমি আমি তুষার ভাই, আপনি আপনার সাথে আছি, এখানে দুটো উদাহরণ আমি দিতে পারি। আপনি দেখেন এই ব্যাপারগুলি ভূমিকা রাখার ক্ষেত্রে যারা আপনাদের মতো সেলিব্রিটি তাদেরকেই সবচেয়ে বেশি মানুষ ফলো করবে। আপনারা কোনটাকে অ্যাপ্লাই করছেন, কোনটাকে আপনারা মানুষকে দেখাচ্ছেন, সেটাই কিন্তু মানুষ বেশি, বিশেষ করে ইয়াং কিশোর যারা, তারাই কিন্তু আপনাদের কাছে উৎসাহ পাওয়া বা নিরুৎসাহিত পায় আর কি স্বাভাবিকভাবে। সেক্ষেত্রে আমি দুটো উদাহরণ দিচ্ছি। একটা হলো, আমি জানি না কে কিভাবে নিবে, আমি নাম বলছি না, তবে আমি জানি না নাম বলাটা কতটুকু সমীচীন বা উচিত অনুচিত হবে। আমাদের নাটক পাড়ার একজন খুব একজন বিশিষ্ট নাট্য অভিনেতা, তিনি কিন্তু সার্বক্ষণিক ঘৃণা এবং আপনার কটু কথা ইয়াং সমাজদেরকে এমন এমন মেসেজ দিচ্ছেন। যিনি একজন অভিনয় করেছেন যে আমি নাম বলতে চাচ্ছি না, যে ব্যাচেলর পয়েন্টে একজন আছেন, তিনি যথেষ্ট বিতর্কিত কিছু কিছু কথাবার্তা মাঝে মধ্যে লেখেন। আমার কাছে অনেকেই এরকম পাঠিয়েছে যে তার ব্যাপারে যেন কথা বলে, কিন্তু আমি তার নাম উচ্চারণ করাটা উচিত হবে না কোনোভাবে। তো সেক্ষেত্রেও কিন্তু তার কাছ থেকে শিখছে। আবার পাশাপাশি গোলাম রাব্বানি কিন্তু দেখা যাচ্ছে যে টিম পজিটিভ একটা সংগঠন করছে, সেখানে তার হাজারো হাজারো ফলোয়ার্স আছে। সেখানে কিন্তু সে সার্বক্ষণিক প্রতিদিন কোথাও না কোথাও ভালো কিছু পজিটিভ কাজ করে যাচ্ছে। তো সুতরাং তাকে কিন্তু একটা বড় ধরনের গ্রুপ তাকে ফলো করছে পজিটিভলি। আবার অন্যদিকে সেখানে কিন্তু আবার এরকম কিশোর ভাই, আমি আপনার এই প্রসঙ্গে আমি বলছি যে এই ব্যাচেলার পয়েন্ট নাটকের যে নির্মাতা অমি, আমাদের বয়সে ছোটই হবে, ছোট ভাই, আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টেও আছে, আমার সঙ্গে ভালো সম্পর্ক। তা আমি কিন্তু যে বিষয়টা বলছিলেন যে যাদেরকে মানুষ ফলো করে, যেহেতু নাটকটা জনপ্রিয়, নাটকের যারা শিল্পী আছে তারা জনপ্রিয়, নন ফেস কিশোরদের কাছে হয়েছে। তো আমি কিন্তু সেভারাল টাইমস আমার জায়গা থেকে আমি অবিকে নক করেছিলাম বা ওদের কয়েকজন শিল্পীকে, যে আপনারা এই প্যান্ডেমিকের সময় আপনাদের মানুষ ফলো করছে, এই ভালো কাজটা আপনারা করেন বা এই মেসেজটা আপনারা দেন, আপনারা একদিন মাস্ক বিতরণ করেন, সবাইকে মাস্ক পরার আহ্বান জানান। অর্থাৎ আমার মনে হয়েছে যে তাদের একটা ইনফ্লুয়েন্স রয়েছে, একজন পার্সন যার ইনফ্লুয়েন্স রয়েছে, সে এই ইনফ্লুয়েন্সটা পজিটিভ নেগেটিভ বোধ ভাবে কাজে লাগাতে পারে। একটা হঠাৎ করে চুরুট ধরায় বললাম এই চুরুটটা খুব মজা, এইভাবে টানবা চুরুট, সবাই দেখা গেলো 10 জন টানলো। আবার যদি একটা গাছ লাগাই বলি ভাই এই গাছটা লাগাইলে এটা অনেক বেশি ভালো হবে, এই নিম গাছটাই মানুষের জন্য এই উপকার হবে, কাইন্ড অফ পজিটিভ নেগেটিভ দুটাই করতে পারেন বোমার মতো এই সোশ্যাল মিডিয়া সেলিব্রিটিরা। হ্যাঁ,
যে বোম দিয়ে আপনি মানুষ মারবেন ডিনামাইট দিয়ে, নাকি পাথর কেটে সেখান দিয়ে সভ্যতা সৃষ্টি করবেন, এটা আপনার হাতে। আপনি টিকটকে কি আউল ফাউল এরকম উল্টোপাল্টা কন্টেন্ট বানাবেন, নেগেটিভ কাজগুলো করবেন দেখাবেন, নাকি আপনি ইসলামের একটা মেসেজ দিচ্ছেন, নাকি একটা পজিটিভ একটা গজল গেয়ে শোনাচ্ছেন, লাইক দিস। ভালো খারাপ দুইটা কিন্তু আমার কাছে। সোশ্যাল মিডিয়াকে আমি বাজে স্ট্যাটাস দিতে পারি, আবার শিক্ষামূলক ধর্মীয় ভালো স্ট্যাটাস দিতে পারি। আমি একজন মাওলানা সাহেবকে ফলো করছি, পজিটিভ জ্ঞানটুকু আসতে হবে পরিবার থেকে, যেটা পূর্বের বক্তব্য বলে গেছেন। জি, সাইফুল্লাহ সাহেব নামে একজন মাওলানাকে আমি ইউজ করছিলাম, খুব ভালো ভালো কন্টেন্ট তিনি দিচ্ছেন, পজিটিভ কথা বলছেন। আমি কিন্তু কখনোই মাওলানাদেরকে ফলো করি না, কিন্তু ওনাকেই ফলো করছি, সি ফার্স্ট দিয়ে রেখেছি আমি। উনি গতকাল করোনা আক্রান্ত হয়েছে, কেন দিয়েছি? কারণ তার কথাগুলো বাস্তবিক আলোকে খুব সুন্দর কথা বলেন, একদম পজিটিভ মডারেট কথা বলেন, যেটা গ্রহণ করার মতো। লাইক দিস সবাই কিন্তু করতে পারেন, আমি মনে করি যে সেলিব্রিটি। হ্যাঁ, তানভীর তুষার বলছিলেন, এরপর আমরা ডাক্তার মোহাম্মদ ইব্রাহিমের কথা শুনে আমরা অনুষ্ঠান শেষ করব। জি, তানভীর তুষার। বেসিক্যালি ওই জায়গা থেকেই রাব্বানী ভাই যেহেতু বললেন, পয়েন্ট আউট করলেন যে হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে কাজগুলো আরেকটা মানুষকে ইনফ্লুয়েন্স অনেক বেশি করে। আমরা যদি এখন একটা খারাপ কন্টেন্ট বানাই, সেখানে কোনো খারাপ ওয়ার্ড ইউজ করি, মেবি ইট ক্যান বি এ ডেফিনিশন অফ কুলনেস, যেটা হয়তো আমাকে অন্যদের থেকে একটু অন্যভাবে দেখার মতো পয়েন্ট আউট করতেছে। আর এট দ্য সেম টাইম চিন্তা করেন, আপনি সেই কথাটা আপনার বাপ মার সামনে গিয়ে বলতে পারবেন কিনা? এমন একটা কন্টেন্ট আপনি দেখতেছেন, খুব মজা করতেছেন, খুব ফান, মানে লাইক ইট কুড বি এ থিং যেটা আমার ফ্রেন্ডে শেয়ার করা যায়। আপনি বাপ মার সামনে গিয়ে টিম তো এটা অন করে দেখতে পারবেন? কোয়েশ্চেন দ্যাট ইউরসেলফ, যদি সেটা দেখতে না পারেন তাহলে সেটা কন্টেন্ট না, মানে এটা আপনার জন্য ভালো কন্টেন্ট না, এন্ড ইট ক্যান্ট টিচ ইউ এনিথিং। যে কন্টেন্ট আপনি ফ্যামিলি নিয়ে বসে দেখতে পারবেন, ট্রাস্ট মি, সেটা কন্টেন্ট। এটা যদি কোনো মানুষের আপলোড করা ভিডিও হয়, অবভিয়াসলি সেটা টপিক ভিত্তিক, যেই টপিক নিয়ে হোক, কোনো ইসলামিক টপিক নিয়ে হোক, কোনো সামাজিক টপিক নিয়ে হোক, কোনো একটা ফান টপিকও হোক, বাট আলটিমেটলি যে ভিডিওটা আপনি আপনার ফ্যামিলির সাথে দেখতে পারতেছেন না, অবভিয়াসলি সেখানে এমন কিছু আছে যেটা নিয়ে আপনি প্রাউড ফিলও করতে পারবেন না। এবং think about the next generation, maybe one day you will become a dad অথবা you will become a mom, যারা এই মুহূর্তে দেখতেছেন। আপনি যদি এগুলো শিখে মানে আপনার লাইফে সামনে আগায় যান, তাহলে ট্রাস্ট মি, যখন আপনার ছেলে মেয়েরা আপনার কাছ থেকে আসলে এই ফিডব্যাকটাই পাবে যে আমার বাপ মা তো এগুলো দেখে বড় হয়েছে, দেন আমি এটা নেক্সট লেভেল ক্রস করবো, দে উইল ডু সামথিং এক্সট্রিম। তখন অনুশোচনা করা থেকে এখন থেকে ঠিক হওয়াটা কি ভালো না? I will end with this. আশা করি সবাই ভাইয়ের কাছে। Thank you so much. Thank you so much. The big question, it's a millions dollar of question that you have asked to the parents, যে তারাই আসলে রিয়েলাইজ করতে হবে যে তাদের ভবিষ্যতের প্রজন্মকে তারা কোন দিকে ধাবিত করবে। তো সেখানে আমার একটা প্রশ্ন আমি সবার কাছে করে জাস্ট 30 সেকেন্ড করে আমি বিদায়ের কথা শুনবো, সেটা হলো যে পাশাপাশি কি আরেকটা দল বা উপদল কি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে কিনা, যে তাদেরকে প্রতিরোধ করতে গিয়ে এরাও একটা সংঘবদ্ধ শক্তি হিসেবে তৈরি হবে, এবং সেক্ষেত্রে এটাকে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে কিনা, এবং সেক্ষেত্রে কি করণীয়? কেউ কি জোর জবরদস্তি করে শক্তি অ্যাপ্লাই করে কি তাদেরকে প্রতিরোধ করতে, আমরা কি মনে করি না এরকম কোন আরেকটা দল তৈরি হওয়া উচিত? ডক্টর মোহাম্মদ ইব্রাহিম, আপনি বুঝতে পেরেছেন? জি, তো এখন আমি যে বিষয়টা একটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে তানভীর ভাই বললেন, গোলাম রাব্বানী ভাই বললেন যে একটা ভালো মেসেজ দাও। তো একটা জিনিস যদি খেয়াল করেন, আমি একটা ছোট্ট একটা গানের কথা বলতেছি, বেশ পপুলার একটি গান, যে গাজার নৌকা পাহাড় তলি যায় মীরা ভাই, গাজার নৌকা পাহাড় তলি, গাজা খাবো আটি আটি, মদ খাবো বাটি বাটি। তো একটা গান যখন সমাজে এইভাবে লেখা হয় যে গাজা খাবে আটি আটি, মদ খাবে বাটি বাটি, এবং এগুলো নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো তোলপাড় নেই। কিন্তু আপনি দেখেন আজকে আমি দাঁড়িয়ে রাখছি, এতেও কিন্তু অনেকের অনেক কথা শুনতে হয়েছে। তানভীর ভাই যখন ইসলামে ফিরে এসেছেন, তারও কিন্তু অনেক কথা শুনতে হয়েছে। তো আমাদের সমাজে আমি মনে করি যে বিষয়গুলো আসলে মানুষকে খারাপ পথে নিয়ে যায়, বিভিন্ন নাটক সিনেমা, যেটাই বলেন, সাগর ভাই বললেন একটা বিশেষ গোষ্ঠীর কথা বললেন যে তারা এক ধরনের মেসেজ দেওয়ার চেষ্টা করছে। তো এরকম বিশেষ একটা না, এরকম অনেক গোষ্ঠী আছে যারা আসলে মানুষকে এনিহাউ খারাপ পথে নেওয়ার জন্য কোনো না কোনো ভাবে একটু হলেও ভূমিকা রাখতেছে। তো এইসব ব্যাপারে আমি মনে করি যে একটা প্রপার গাইডলাইন দরকার সরকারের পক্ষ থেকে, যে কোন ধরনের জিনিসগুলো আসলে করা যাবে, করা যাবে না। এবং এই বিষয়গুলো যদি করা যায়, তাহলে আশা করা যায় যে একটা সময় আস্তে আস্তে এই বিষয়গুলোর প্রকোপ কমে আসবে। আদারওয়াইজ যদি যার যা ইচ্ছা তাই করতে থাকে এবং সেটার জন্য কোনো জবাবদিহি বা কিছু না থাকে, তাহলে এন্ড অফ দ্য ডে আসলে আমরাই ক্ষতিগ্রস্ত হব। এবং আমরা সোশ্যাল মিডিয়াতে যারা আসলে ইসলামিক কন্টেন্ট বানাই, তারা কিন্তু কম কথা শুনতে হয় না। যেমন আমরা জেনারেল লাইন থেকে কেন ইসলামিক সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট হেটেড ছড়ানো হয়, এবং এই কন্টেন্ট বানাতে গিয়ে এখানে কিন্তু বড় ধরনের ভূমিকা রাখা হয়। ডক্টর মোহাম্মদ ইব্রাহিম যত কথাই বলেন, এবং এখান থেকে কিন্তু বড় ধরনের একটা ডাইভার্ট হবার সুযোগ তৈরি হয়। কারণ হলো আমরা দেখা যাচ্ছে যে এই সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বানাবার ক্ষেত্রে যথেষ্ট সচেতন থাকা উচিত, এবং যারা আপনারা
কন্টেন্ট। এবং একটা ছোট্ট বিষয় সাগর ভাই, আমি একটু অ্যাড না করেই পারছি না, সেটা হচ্ছে আমাদের যে মন্ত্রণালয়গুলো রয়েছে তাদের আসলে কাজটা কি। যেমন আপনার রিলিভেন্ট কাজটা হচ্ছে এইটা, আমি মনে করি ধর্ম মন্ত্রণালয়ের কাজ হচ্ছে যে কোনো ধর্ম হোক সেটা ধর্মীয় অনুশাসন, ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী করে কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবে ফেসবুকে আছে কিনা সেটা চেক আউট করা, সেটাকে সরানোর জন্য উদ্যোগ গ্রহণ করা। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কাজ হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী কোনো বিষয়, হেট্রেড কিসে ছড়ানো হচ্ছে কিনা ইউটিউবে বা ফেসবুক বা এনিহোয়ার এলস। কিন্তু এইটা রাব্বানি ভাই, এটাকে সিলেক্ট করবার মতো, এটাকে ডিফাইন কে করবে? আপনি কার এই বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে, কাকে দায়িত্ব দেবেন? সে আসলে কি দৃষ্টি, আমি সেটাই বলছি যে এটা আমাদের যে ইসলামিক ফাউন্ডেশন আছে, ইসলামিক ফাউন্ডেশনের কাজ কিন্তু এইটা যে ইসলামিক 90% মুসলমানের দেশ কোন বিষয়গুলো, এই যে গানটা কথা বললো যে গাদার নৌকা, এটা সার্চ দিলে আপনি ইউটিউবে পাবেন। কেন এটা এখনো বাংলাদেশে ইউটিউবে থাকা উচিত না? এই কন্টেন্ট তো অনেক মানে ইয়াং ছেলেপেলেকে গাঁজা খেতে উৎসাহ দিবে, মদ খেতে উৎসাহ দিবে, ডেফিনেটলি দিবে। তো আপনি এটা জেনে বুঝেও কেন এটা ইউটিউবে আছে, এই ধরনের গান না কিন্তু আমাদের এই মিনিস্ট্রি। আমি আরেকটা কথা বলবো যে খারাপ ভালো সব জায়গাতে আছে, এই দুনিয়াতে সবকিছুই আছে। আমরা শেষ কথাটা আজম ভাইয়ের কাছ থেকেই শুনে আজকে বিদায় নিব, আমাকে শুনতেই হচ্ছে, কারণ এত বেশি রিলেভেন্ট ইস্যু নিয়ে আমরা কথা বলছি বর্তমানে, ভেরি কনকারেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট। আমাদের এই অনুষ্ঠানটি করবার জন্য আমার কাছে মনে হয় শত শত মানুষ অনুরোধ করেছে যে কিশোর গ্যাংয়ের জ্বালায় অতিষ্ঠ আছে সাধারণ মানুষ। আপনারা অনেকে হয়তো জানেন না, গ্রামাঞ্চল পর্যন্ত, একদম ভেরি রিমোটেস্ট এরিয়া পর্যন্ত ইট হ্যাজ বিন প্রোপাগেটেড। So we have to raise our voice. আমি মনে করি যে ইটস আওয়ার ডিউটি অফ দ্য কারেন্ট মোমেন্ট, যে দল মত রাজনীতি নির্বিশেষে আমাদের এটা এমন না যে আমরা তাদেরকে ঠেকাচ্ছি, আমরা তাদেরকে বাঁচাতে হবে, কারণ ওরাই আমাদের ভবিষ্যৎ। বাংলাদেশের কিশোর, আজকে যারা কিশোর, কালকে তারা তরুণ, কালকে তারা আমাদের ভবিষ্যৎ, তাদের উপরে নির্ভর করবে আমাদের দেশের অর্থনীতি থেকে সবকিছু। ওদেরকে যদি এখনই আমরা নষ্ট করে দেই, লেখাপড়াটা একদম শেষ হয়ে গেছে, এই ব্যাপারে আমাদেরকে পারিবারিকভাবে ব্যাপক পরিমাণ সচেতনতা বোধ বাড়াতে হবে। আমি সাবুল আজম আজহারি ভাই আপনার কাছে যাচ্ছি, শেষ কথা শুনে আপনার কাছ থেকে আমরা বিদায় নেব আজকে, মানে অনুষ্ঠানের বিদায় নেব। ধন্যবাদ। একেবারে খুব সংক্ষিপ্তভাবে বলছি, আমার যে এক্সপিরিয়েন্স, আমার অভিজ্ঞতার আলোকে আমি এই কিশোরদের মানে চোখে আমার মনে হচ্ছে তারা অনেক কিছু থেকে বঞ্চিত, ভালোবাসা থেকে। কেউ হয়তো তাদেরকে ওই লুক আফটারটুকু করে নাই, কারণ আমি অনেকদিন কাজ করেছি এবং আমি এরকম মানে হয় না, আপনি একটা কথা বলছেন ধর্মীয় ভাবে, তাদেরকে অজর দ্বারাই আমি কাঁদতেও দেখেছি। সুতরাং আমি এদেরকে জয় করতে পারবো। জয় করতে হলে আমি কিভাবে করব? প্রেম নিয়ে মোটিভেশন করতে হবে। আপনি ধর্মকে ডিসরিগার্ড করে এই জায়গায় আপনি সাকসেসফুল হতে পারবেন না। আপনি মোটিভেশন করতে হবে, ধর্মীয় ভাবে মোটিভেশন, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে তাদেরকে আমরা জয় করে নিতে পারবো। আমাদের বাংলাদেশে শত শত মসজিদের মেম্বার, এই মসজিদের মেম্বার গুলোকে যদি আমরা প্রপারলি ইউজ করি ভালোবাসার জন্য, হেট্রেটের জন্য, ভালোবাসা দিয়ে যদি আমরা পরিপূর্ণরূপে আমাদের বক্তব্যগুলো তুলে ধরি ধর্মীয় ভাবে, আমরা তাদেরকে মোটিভেটেড করতে পারবো। এরপরে রাষ্ট্রের পক্ষ থেকে হচ্ছে আপনার ল এনফোর্সমেন্ট। দুইটা বিষয় আমি এখানে আখেরি কথা মানে শেষ কথাটা বলে শেষ করছি। 1930-র দিকে আমেরিকান গভর্নমেন্ট আমার মনে হয় মিলিয়ন ডলার খরচ করেছে। কি জন্য জানেন? আপনার মদ্যপানকে বন্ধ করার জন্য, ড্রিঙ্ক আপনার অ্যালকোহলকে বন্ধ করার জন্য তারা মিলিয়ন ডলার খরচ করেছে। 6 to 7 months তারা চেষ্টা করেছে, অ্যাডভার্টাইজের মধ্যে মিলিয়ন ডলার খরচ করেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা এটা ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার পরে তারা সমস্ত, আপনি বর্তমানে আপনি চিন্তা করে দেখেন আমেরিকান মানে ড্রিঙ্কস এবং অ্যালকোহলের এই ব্যাপারে আপনি চিন্তা করে দেখেন কি হয়। স্যাটারডে সানডে আমি যখন প্রথম ইংল্যান্ডে আসি, আমি স্যাটারডেতে এই জাতিকে দেখে আমি রাতে এসে ঘুমোতে পারি না। আমি চিন্তা করছি স্যাটারডে সানডে যে জাতি রাস্তার মধ্যে এত পাগলামি করে, সেই জাতি পুরা বিশ্বকে শাসন করে কেমনে? আমি বিশ্বাস করেন 3-4 ঘন্টা মনে হয় বেহুশ ছিলাম। পরে আমার মাথায় যেটা আসছে যে এরা আসলে ব্রেন করে আমাদের ইব্রাহিম ভাইদের মতো ব্রেন গুলাকে এখানে নিয়ে আসে স্কলারশিপ দিয়ে। ড্রেনাইজেশন অফ ব্রেন হয়ে ব্রেন দিয়ে আপনি অক্সফোর্ডে চলে আসেন, ক্যামব্রিজে চলে আসেন, আসার পরে আপনার ব্রেন গুলো আমি এখানে ইউজ করি। তো সেই কারণে নতুবা স্যাটারডে সানডেতে এই জাতি এরকম হওয়ার কথা ছিল না। এখানে এই এক্সাম্পল। অন্যদিকে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে 3 ভাবে এই আয়াতটা এসেছে, তোমরা শরাব পান করিও না। শরাবের মধ্যে কিছু ভালো আছে, কিছু মন্দ আছে। লাস্ট হচ্ছে আজকে থেকে তোমরা শরাব পান করবে না, শরাব খারাপ জিনিস। এই কথা আসার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে দিয়ে বলেছেন যে সব জায়গায় অ্যানাউন্স করে দাও যে আজকে থেকে মদ্যপান হারাম।
ফরবিডেন কমপ্লিটলি। মানে বর্ণনার মধ্যে এসছে সাহাবী এই কথা বলার বের, সাইফুর সাহেব জাস্ট উনি পান করেছেন, ওনার কিছু জিনিস একেবারে গলায় চলে গেছে, সাইফুর সাহেব আঙ্গুল দিয়ে গলা থেকে বের করে বমি করে দিয়েছে। এখন আপনার কাছে আমি এই এক্সাম্পল আপনার ডান হাতে রাখলাম, এখানে কোনো ডলার্স খরচ হয় না, এখানে কোনো টাকা পয়সা খরচ হয় না, এখানে একটা মহব্বত ছিল, একটা প্রেম ছিল, একটা ইন্টিগ্রেশন ছিল, এখানে একটা স্পিরিচুয়ালিটি ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়া মহব্বত তরবিয়ত দিয়ে, কেমন মহব্বত আপনি চিন্তা করেন, এক সাহাবী নতুন নতুন ইসলাম কবুল করেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে এক ব্যক্তি হাঁচি দিয়েছে, হাঁচি দেওয়ার পরে সেই ইয়ারহামুকাল্লাহ বলেছে, ইয়ারহামুকাল্লাহ বলার পরে সাহাবাই তার দিকে বড় বড় দৃষ্টিতে তাকিয়ে আছে। সে বলছে কি ব্যাপার ওয়াসাব, তোমরা আমার দিকে এভাবে এত বড় বড় দৃষ্টিতে তাকিয়ে আছো কেন? তো সে যখন নামাজে কথা বলছে, ওনারা আর না পেরে রানের মধ্যে কি বলে তালি দেওয়া শুরু করেছে, তখন সে চুপ করেছে। তো সে বলছে যে আমি বুঝতে পারছি যে তারা আমাকে চুপ করতে বলছে। নামাজের পরে আমি মনে করেছিলাম হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর করিম সাল্লাল্লাহু আমাকে বকাঝকা করবেন, কিন্তু অবিশ্বাস্য, তিনি আমাকে বকাঝকা করলেন না, গালমন্দ করলেন না, আমাকে কোনো কিছুই বললেন না, শুধু ভদ্রত মহব্বত নিয়ে উনি আমাকে বলছেন এটা নামাজ, নামাজের মধ্যে কথাবার্তা বলে না। ওই সাহাবী ওই বর্ণনার মধ্যে বলছেন আল্লাহর কসম করে বলছি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত উত্তম শিক্ষক এর পূর্বেও দেখিনি এবং এর পরবর্তীতেও দেখিনি। তো হুজুর করিম ইসলাম শিক্ষক, কেমন শিক্ষক? প্রেম দিয়ে জয় করে নিয়েছে, যার কারণে আমি আগেও বলেছিলাম বোধহয় 10 বছরে মদিনা শরীফ মানে 15,000 স্কয়ার ফিটের মদিনা শরীফ ইন 10 ইয়ার্স টাইম 30 লাখ স্কয়ার ফিট হয়েছে। পরিণামে মানুষ হত্যা হয়েছে, যাদেরকে আমরা বলি না ডিসবিলিভার, যারা মুসলমানদেরকে এসে হত্যা করতে চেয়েছে, তখন ওখান থেকে মানে অ্যাবাউট 245 পিপল মাত্র হত্যা হয়েছে। 15,000 স্কয়ার ফিটের জায়গা 30 লাখ স্কয়ার ফিটে পরিণত হয়েছে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এখানে শুধুমাত্র রাসূল করিম ইসলাম বলেছেন শরাব হারাম হয়ে গেছে, তোমরা আর পান করিও না আজকে থেকে, কোনো ডলার খরচ হয় নাই, কোনো বড় বড় কোম্পানি নিয়োগ দেন নাই। সেই তারিখ থেকে আজকের দিন পর্যন্ত, আজকের সময় পর্যন্ত এটা কি একটা মানে স্পিরিচুয়ালিটি, জেনারেশন টু জেনারেশন ট্রান্সফর্ম হয়েছে। আমরা খারাপ মানুষ, আমরা মিথ্যা বলি, আমরা সবকিছু করি। আমরা যখন পুলিশে জব করতাম, যখন আমরা পুলিশের গাড়ি, কোন মুসলমানদের গাড়ি আমরা মানে স্টপ করতাম চেক করার জন্য, যখন মুখে দাড়ি দেখতাম, মানে আপনি ড্রাঙ্ক ড্রাইভিং করছেন কিনা এটা চেক করার সময় যখন মুখে দাড়ি দেখি, আমি বলছি ইউ ক্যান গো। আপনি দেখেন 1400 বছর আগের ওই স্পিরিচুয়াল পাওয়ার এখনো পর্যন্ত মুসলমানদের রন্ধ্রে রন্ধ্রে কাজ করছে। মুসলমানরা কি শরাব পান করেন? অবশ্যই করে, কিন্তু আপনি যদি মেইনলি দেখেন পৃথিবীর বুকে এখনো পর্যন্ত ওই হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আওয়াজ এখনো পর্যন্ত, যেটা আমেরিকা দীর্ঘ 7 মাস থেকে 1 বছর কাজ করে বন্ধ করতে পারে নাই। কাজেই আখেরি হচ্ছে আমরা ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে আমরা তাদেরকে জয় করতে পারবো, এবং এট দ্য সেম টাইম প্রপার ল এনফোর্সমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, অনেক অনেক ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হয় যে আসলে আমাদের জীবনটা অনেকটাই সিগারেটের প্যাকেটের মতো। কারণ হলো সিগারেটের প্যাকেট যেমন আমরা সমাজে অ্যাভেলেবল পাই, সেটা যেমন আমরা খুব সুলভ মূল্যে সহজেই অনেকেই কিনে খেতে পারি, আবার এট দ্য সেম টাইম গায়ের মধ্যেও লেখা আছে এটা খেলে তোমার মৃত্যু হবে। সুতরাং পিক অ্যান্ড চুজ, এই জিনিসটা আপনার নিজের উপরে নির্ভর করে। আর সেই জিনিসটাকে শেখাবার জন্য পরিবারের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সিগারেট খেলে মৃত্যু অনিবার্য, এই কথাটা শেখাতে হবে আমার পরিবার থেকে। এখন দুটোই অ্যাভেলেবল সমাজে। একদম শেষ 10টা সেকেন্ড সময় নিচ্ছি, যে কথাটা আজব ভাই বললেন যে ভালোবাসার কথাটা, ভালোবাসার সত্যিটা কেমন। আমরা যে একটা দোকানে গিয়ে একটা ছোট মানুষ কাজ করে, ওকে বলে এই পিচ্ছি, ধমক দিয়ে এই পিচ্ছি চা নিয়ে আয়, ও হইতে পারে খারাপ লেগেছে, ও চা আনার সময় চার মধ্যে একটু থুতু দিয়ে আনতে পারে, একটা ময়লা পানি দিয়ে আনতে পারে, যে আমাকে বকা দিয়েছে খারাপ করে। যখন ডেকে বললো বাবা আব্দুর রহিম, সাপোজ নাম আব্দুর রহিম, শোনা একটা চা নিয়ে আসো তো, মাথায় হাত বুলাইয়া, ও কিন্তু খুশি মনে আরেকটু বেশি করে দেখবে যে চাতে একটা পিঁপড়া থাকলে উঠাই দিবে, যে ভাইয়ের জন্য উঠাই দিবে। এটাই হলো শিক্ষা, এটা হলো প্রকৃত শিক্ষা, এটা হলো মানবতার শিক্ষা, মানবিক শিক্ষা যেটাকে বলে। এটার জন্য কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন হয় না। প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়েও অনেক শিক্ষা আছে আমাদের, যা অনুভব আমাদেরকে শিক্ষা দেয়। কিশোরদের এন্ডে একটা কথা বলতে চাই, মেবি মানে we are almost at the end of our session today. একদম, আর probably everyone explained a lot of things. Just a small reminder, আমি যতটুকু আমার নলেজ আছে ওইটুকু লিমিটেড নলেজের মধ্যেই বলতে চাচ্ছি, ভালো একটা কাজ করলে লাইফে ভালো একটা কিছু এক্সপেক্ট করতে পারা যাবে, এবং আপনার থেকে ভালো যদি কেউ কোনো একটা কাজ শিখে সেটাকে লাইফে কোথাও কাজে লাগায় বা ভালো একটা কিছু করতে পারে, সেটার জন্য আপনি সওয়াব পাবেন। শুনে সবার খুব মন ভালো লাগতেছে, বাট এট দ্য সেম টাইম রিমেম্বার দিস,
মানে টু মাই ফেলো কিশোর এজের যারা আছেন এই মুহূর্তে শুনতেছেন, এবং আমার এজের বা ইব্রাহিম ভাইয়ের এজের এবং প্রত্যেক এজের মানুষের প্রত্যেকের জন্য এটা রিমাইন্ডার এভরিডে। আমি তো একটু মানে আমি নিজের জন্য মনে করি, আপনাদেরও মনে করে দিলাম, সেম ভাবে খারাপ কোন একটা কাজ করেন, মানুষকে খারাপ কাজে ইনফ্লুয়েন্স করেন, খারাপ কোন একটা কিছুতে কন্ট্রিবিউশন করেন, রিমেম্বার এটা দেখে আপনাকে যারা ফলো করলো এই খারাপ জিনিসটা আপনার থেকে কিন্তু তারাও ইনটেক করবে, এবং সেম গুনার ভারী কিন্তু আপনার গায়েও চলে আসতেছে। রাইট। এবং এটার প্রত্যেকটা ক্যালকুলেশন ভাই, আমি সরি টু সে, অনেকের মন খারাপ হইতে পারে, বাট দিস ইজ দ্য রিয়ালিটি। এখানে পার পেয়ে যাবেন দুনিয়াতে, আখিরাত আপনাদের জন্য ওয়েট করতেছে। সো বি ভেরি থ্যাংক ইউ কেয়ারফুল। সো মাচ। পাশাপাশি যারা ওয়াজেন রয়েছেন, ধর্মীয় নেতারা রয়েছেন, তারাও কিন্তু তাদের বিভিন্ন বক্তব্য কিন্তু এই ধরনের কথাগুলি উঠিয়ে আনতে পারেন। আমি অনুরোধ করব আপনাদেরকে, মানুষ দেখেন, শুনেন, ফলো করেন, আপনাদের ভূমিকা অগ্রভাগে থাকলে পরে হয়তো এই সমাজ এমন অপকর্ম থেকে, অপশক্তি থেকে এবং ব্যাড প্র্যাকটিস থেকে মুক্তি পেতে পারে, সামনের বাংলাদেশকে একটি সম্ভাবনাময় বাংলাদেশ হিসেবে আমরা পেতে পারি। ভালো থাকবেন দর্শক, সবাই সুস্থ থাকবেন। আগামী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।